নীলাদ্রিবাবু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। প্রায় ২০ বছর ধরে উনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন এবং কাজের জন্য ওনাকে কিন্তু ৫টি রাজ্যে গিয়ে কাজ করতে হয়েছে ওনার এই ২০-২২ বছরের কর্মজীবনে। আজকে উনি যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেই ঘটনাটা কিন্তু ওনার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। এবং এটা কখন ঘটে? এটা ঘটেছিল যখনই উনি এই ব্যাংকের কাজের জন্য ওনাকে ২ বছর সময়ে এই টাইম স্প্যানের জন্য আর কি ওনাকে হরিয়ানা যেতে হয়েছিল। তো হরিয়ানার ২টি ব্রাঞ্চে ওই ২ বছরে উনি পোস্টেড ছিলেন। এবং হরিয়ানায় থাকার সময় উনি যখন প্রথমবার হরিয়ানা যান সেখানে গিয়ে উনি দেখেন যে ওনাকে একটি গ্রামের একটি ব্যাংকে পরিষেবা দিতে হবে। এবং শুধুমাত্র পরিষেবা দিতে হবে তাই নয়, ওই ব্যাংকে নতুন যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকেও এই ধরনের বিভিন্ন ব্যাংকিং বিষয়ে কিছু ট্রেনিংও করতে হবে। এবার উনি ভাবলেন যে ওনার যথেষ্ট এবার হেকটিক শিডিউল যাবে, কারণ ওনাকে ব্যাংকের কাজও করতে হবে, প্লাস ওনাকে কিছু এমপ্লয়িকে ট্রেন করতে হবে। তো সেই জন্য উনি ঠিক করলেন যে উনি ওই গ্রামেই থাকবেন। এমনিতেও নীলাদ্রিবাবু যেটা জানিয়েছেন যে ওনার ট্র্যাভেল করতে খুব একটা ভালো লাগে না, ডেইলি বেসিসে অফিস যাওয়ার জন্য অনেকটা পথ ট্র্যাভেল করে, এইটা ওনার খুব একটা পছন্দ হয় না। এতে অনেকটা সময়ও নষ্ট হয়, মানুষ টায়ার্ডও হয়ে পড়ে। তো সেই জন্য যখনই উনি ওনার হোম টাউন ছাড়া অন্য যে কোনো জায়গাতে বদলি হয়েছেন, উনি সবসময় চেষ্টা করেছেন যে ওনার কর্মস্থল থেকে বাড়ি যেন কাছাকাছি হয়। তো এবারেও সেটাই উনি করলেন। তো যে গ্রামের ব্যাংকে উনি পোস্টিং নিয়ে এলেন সেই গ্রামেই উনি থাকা শুরু করলেন। এবং প্রথম কিছুদিন থাকার পরে উনি প্রথমে গিয়েই উনি একটা প্রচণ্ড আর কি ভাঙা চোরা একটা বাড়িতে উঠেছিলেন, ভাড়া হিসেবে উনি গেছেন, যেহেতু তাড়াতাড়ি একটা বাড়ি ওনাকে খুঁজে পেতেই হতো। তো দিন 10-এর মধ্যেই উনি আর একটা ভালো বাড়ি পেয়ে গেলেন ওই গ্রামের মধ্যেই, এবং সেখানে উনি ভাড়া উঠে গেলেন। এবং সেই বাড়িটা থেকে ওনার ব্যাংক কিন্তু খুব একটা ডিস্টেন্স ছিল না। তো উনি হাঁটতেন এবং হেঁটে 20 মিনিটে উনি পৌঁছে যেতেন ব্যাংকে। এবং ওই গ্রামে যখন উনি পোস্টিং নিয়ে এলেন তখন কিন্তু ওনার ওই গ্রাম সম্পর্কে খুব একটা ধারণা ছিল তা নয়, শুধু এটুকু জানতেন যে গ্রামটা বেশ বেশ ভালো রকমের একটা গণ্ড গ্রাম এবং ওখানে খুব বেশি ব্যাংকও নেই। তো সেই জন্য ওই ব্যাংকে যে বেশ ভালো রকমের চাপ থাকবে সেটা উনি আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু এই জিনিসগুলো ছাড়াও ওই গ্রামে যেখানে বিশেষত উনি ভাড়া নিলেন একদম সেই জায়গাটা, সেই মহল্লাটাতেই একবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। এবং এই ঘটনাটাকে আমি ভয়ঙ্কর বলবো বা খুব হৃদয় বিদারকও বলতে পারি, কারণ আপনারা শুনলেও বুঝতে পারবে। তো সেই ঘটনাটার জন্য ওই পুরো মহল্লাটা কিন্তু প্রচণ্ড রকমভাবে এফেক্টেড হয়েছিল। যখন ঘটনাটা ঘটে কেউ ভাবতে পারেনি যে এরকম কিছু একটা ঘটে যেতে পারে। এবং শুধুমাত্র ঘটনাটা ঘটার পরে বলেই নয়, তারপর থেকেই ওই জায়গাটায় কিন্তু অনেক ধরনের অলৌকিক বিষয় হওয়া শুরু হলো। এবং প্রথম গ্রামের লোকরা বিষয়টাকে ওভারলুক করে যায়, কিন্তু আস্তে আস্তে যখন ঘন ঘন বিষয়টা হতে লাগলো তখন কিন্তু বিষয়টা সবার চোখে এলো। এবং এই নীলাদ্রিবাবু সেই সময় ওই গ্রামে ব্যাংকিং কাজের জন্য পোস্টিং নিয়ে এসেছিলেন, যে সময় ওই ঘটনাগুলো রীতিমতো ঘটছিল এবং কিছু জিনিস তো উনি নিজের চোখে প্রত্যক্ষ করেছে। তো সেই ঘটনাটা কী ছিল, কেন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, কেন এই ধরনের হৃদয় বিদারক বিষয় ঘটলো, এই সব কিছু যদি জানতে হয় তাহলে আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনতে হবে। আমি সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে
সেগুলো আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। এইটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো ইন্ট্রোডাকশনে তো আমি আপনাদেরকে বেশ কিছুটা বলেই দিলাম যে আজকের ঘটনাটা নীলাদ্রিবাবু লিখেছেন। উনি প্রায় ওই 20-22 বছর ব্যাংকিং সেক্টরে রয়েছেন এবং এই কাজের সুবাদে ওনাকে বেশ 5-6টা রাজ্যে বিভিন্ন সময় কাজ করতে হয়েছে। তো সেরকমই উনি হরিয়ানাতে একবার পোস্টিং নিয়ে যান এবং সেবার উনি প্রথমবারের জন্য হরিয়ানা গেছেন। তো ওই যে বললাম যে উনি অলওয়েজ প্রেফার করতেন যে মানে বাড়ি থেকে যেন কর্মস্থল খুব কাছে হয়, কারণ বেশি ডিস্টেন্স হলে অনেক চাপ বেড়ে যাবে, যাতায়াতের একটা সময় নষ্ট হবে। তো উনি প্রথমে একটা বাড়িতে এসে উঠলেন এবং তারপরে আর একটা মোটামুটি ঠিকঠাক বাড়িতে, এবং জায়গাটা কিন্তু গ্রাম। তো বুঝতেই পারছে সেই গ্রামের মধ্যে খুব ভালো, খুব মডার্ন অ্যামিনিটিস যুক্ত বাড়ি তো আর থাকবে না, কিন্তু প্রথম যে বাড়িটায় ঢুকেছে সেই বাড়িটা ভাঙা চোরা ছিল, খুব একটা ভালো ছিল না। তো এই বাড়িটা মোটামুটি ঠিকঠাক এবং সেই বাড়িতে উনি ভাড়া এসে গেলেন। এবং যেহেতু ওই গ্রামের ব্যাংকেই উনি পোস্টেড ছিলেন, তো সেই জন্য ওনাকে কিন্তু গ্রামের লোকেরা খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছিল। এবং উনি যখন ওই গ্রামে গেলেন, উনি দেখলেন যে হরিয়ানা সম্পর্কে উনি যেটা শুনেছিলেন যে ওখানে মানুষের জীবনযাপন একটু অন্যরকম, মানে একটা বাঙালি মানুষ সে যখন একটা অন্য জায়গা সম্পর্কে শোনে, তো তখন সে তো ব্যাপারটা খুব মন দিয়ে জানার বোঝার চেষ্টা করবে। তো উনি যখন হরিয়ানা আসেন, তার আগে ওনাকে হরিয়ানার সম্পর্কে ওনারই কিছু কালিগ বলেছিল যে হরিয়ানা জায়গাটা খুব ভালো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ওখানকার মানুষেরা না মানে প্রচণ্ড একগুঁয়ে টাইপের, বেশিরভাগ মানুষই মানে যেটাকে ঠিক মনে করে সেটাকে ঠিক, যেটাকে ভুল মনে করে সেটাকে ভুল। এবং এই জিনিসটা বিশেষত গ্রামের দিকে খুব বেশি আছে। আর হরিয়ানায় ছেলে মেয়ের মধ্যে একটা ভালো রকমের ডিফারেন্স আছে। মেয়েদের অতটা স্বাধীনতা দেয়া হয় না যতটা ছেলেদেরকে দেয়া হয়। মেয়েরা বেশিরভাগই বাড়ির কাজ করে, ছেলেরা বাইরের কাজ করে। মেয়েদেরকে খুব একটা বাইরে পড়াশুনো করা, চাকরি বাকরি করা সেই বিষয়ে অতটা এনকারেজ করা হয় না। এগুলো উনি মোটামুটি একটা শুনেছিলেন। এবার দেখুন, ব্যতিক্রম তো সব জায়গায় থাকে। তো উনি যখন এলেন ওই গ্রামে পোস্টিং নিয়ে, তো প্রথম কিছুদিন তো প্রচণ্ড কাজের চাপ ছিল। তো তারপরে যখন উনি নতুন বাড়িতে ভাড়া এলেন এবং আশেপাশের মানে একটা জায়গায় আসার কিছুদিন পর থেকে তো মানুষ এই জায়গাটা সম্পর্কে জানা চেনা এইগুলো তো হতে থাকে। তো উনি যখন জায়গাটা সম্পর্কে জানা চেনা মানে শুরু করলেন, তখন উনি মানুষজনের সাথে কথা বলে, তাদেরকে দেখে, তাদের জীবনযাপন সব কিছু দেখে উনি একটা জিনিস বুঝতে পারলেন যে উনি যেটা শুনেছিলেন সেটা কিন্তু উনি যে গ্রামে অ্যাটলিস্ট আছেন, যে জায়গাটায় আছেন সেখানকার পক্ষে একদম কিন্তু মানে একদমই ঠিক। মানে উনি দেখছেন যে গ্রামের যারা মহিলা মানুষ তারা সারাদিন কাজ করছে, রান্নাবান্নি করে খেতে নিয়ে যাচ্ছে হাজবেন্ডদেরকে খাওয়ানোর জন্য, আবার তারা বাড়িতে এসে কাজকর্ম করছে। পুরুষ মানুষেরা সন্ধ্যের পরে যে যার মতো বিভিন্ন দোকানে বা বাইরে খাটিয়া লাগিয়ে সবাই গল্প করছে, মেয়েরা নিজেদের মতোই কাজ করছে। এবং উনি যে গ্রামে বিশেষত ছিলেন সেখানে উনি জানতে পারলেন কথা বলে মানুষের সাথে যে খুব বেশি গ্রামের মেয়েরা কিন্তু খুব একটা কিন্তু যে বাইরে পড়াশুনো করছে বা হায়ার স্টাডিজ করছে সেই ইনস্ট্যান্স খুব একটা নেই। এবং ওরা ছেলে এবং মেয়ের মধ্যে যে একটা প্রভেদ আছে সেটা ওরা বিশ্বাস করে এবং ওরা সেভাবেই ওদের কমিউনিটিটাকে চালায়। এবং উনি ওখানে এসে আরও একটা জিনিস জানতে পারলেন যে ওদের মধ্যে আর কি হরিয়ানার মধ্যে বেশ কিছু মানে কাস্ট আছে। মানে কাস্ট বলতে আমি বোঝাতে চাইছি যে ওদের মধ্যে কিছু জাতিভেদ আছে। মানে সবাই হয়তো হরিয়ানা, সবাই হিন্দু, কিন্তু তার মধ্যেও কিন্তু উঁচু কাস্ট, নিচু কাস্ট এগুলো ওদের মধ্যে প্রবলভাবে আছে। এবং ওদের মধ্যে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মানে বিয়েটাও কিন্তু মানে লাভ ম্যারেজ একদমই অ্যালাউ করা হয় না। আর যদি বা অ্যালাউ করা হয় সেটা যদি কাস্টের মধ্যে হয় তাহলে তাও ঠিক আছে, কোনো কোনো বাড়ির লোক মেনে নিতেও পারে। কিন্তু যদি উঁচু জাত হয়ে নিচু জাতের মেয়ের সাথে ভালোবাসা হয় বা তাকে যদি বিয়ে করতে চায় সেটা অ্যালাউ করা হয় না। আবার নিচু জাত হয়ে যদি উঁচু জাতের ছেলেকে পছন্দ হয় বা তাকে বিয়ে করতে চায় সেটাও ওরা অ্যালাউ করে না। এবং এই জিনিসটা কিন্তু প্রবলভাবে ওই গ্রামের অ্যাটলিস্ট লোকেরা মানে। তো
উনি বুঝতে পারছিলেন যে উনি যেখানটায় থাকেন, যেহেতু উনি সকালবেলা মানে মোটামুটি উনি নিজের ঘরেই নিজে একাই থাকতেন, খুব ব্যস্ত থাকতেন, তো সকালবেলা কোনো রকমে ও নাকে মুখে খাবার দাবার গুজে উনি ব্যাংকে চলে যেতেন এবং ওনার ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যেত এবং সন্ধ্যের পরে উনি হয়তো কোনো বই পড়ছেন বা একটু টিভি দেখছেন, এরকম টুকটাক কাজকর্ম করতে করতে ওনার সময় কেটে যেত। আর ছুটির দিন মাঝে মধ্যে ওনাকে হয়তো কেউ ইনভাইট করলো বা এরকম টুকটাক হয়তো কাজের সাথে উনি যুক্ত থাকতেন। এবার ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি কিছুদিন পর থেকে বুঝতে পারছেন যে মানে উনি যেখানটায় থাকেন, যে মহল্লাটায় ওর কি থাকেন, সেইখানে কিছু একটা ঘটছে। মানে লোকজন রাতের বেলা অনেক বেশি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, খুব কথা বলছে। এবার উনি যেহেতু নিজের ঘরেই থাকতেন, অতটা বেশি বাইরে উনি যেতেন না, তো সেই জন্য উনি অতটা না মানে ওনার কাছে কোনো আপডেট ছিল না, বাট উনি বুঝতে পারছেন যে কিছু একটা গ্রামের মধ্যে ঘটছে। এবার উনি কাকে আর জিজ্ঞেস করবেন, উনি তো আর সেভাবে কাউকে জিজ্ঞেস করতে পারছে না। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে উনি একদিন যখন ব্যাংক থেকে ফিরছেন, তো সেদিন মানে উনি যেখানে আর কি থাকেন সেখানকারই একটি মানে লোকের সাথে দেখা হয়েছে। তো উনি সেদিন ভাবলেন যাচ্ছে এই লোকটার সাথে যখন দেখা হয়েছে একবার জিজ্ঞেস করি ব্যাপারটা কি চলছে। রাতের বেলা দেখছি লোকজন কথা বলছে, মহিলারা কান্নাকাটি করছে, বেশ 2-3 দিন 4 দিন ধরেই ব্যাপারগুলো ঘটছে। তো উনি লোকটাকে জিজ্ঞেস করলেন এবং বললেন যে কিছু কি হচ্ছে, রাতের বেলা আমি এরকম আওয়াজ শুনছি, আমি তো প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই আমার ওইভাবে ঘর থেকে বাইরে আসা হয় না। আর উনি কাজের পরে প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে যেতেন, তো সেই জন্য আবার বাইরে বেরিয়ে এসে 4-5টা লোকের সাথে কথা বলা, তো এগুলো উনি করতেন না আর কি। তো তখন ওই লোকটা বলছে যে ও আসলে আপনি তো জানেন না, আসলে আমাদের গ্রামে কয়েক মাস আগে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই জন্যই এত হুলুস্থুলু হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, এমন কিছু কিছু ঘটনা ঘটছে যে গ্রামের অনেকে ঘরে রাতের বেলা শুতে পারছে না, তো সেই জন্য তারাই ওই গ্রামের মধ্যে রাতের বেলা ওই হাঁটাচড়া করছে, পায়চারি করছে, এর সাথে কথা বলছে, এইরকম। তো তখন উনি বলছে যে কি এমন ঘটনা ঘটেছে, আর যদি সেরকম কোনো ঘটনা ঘটেও থাকে তাহলে সেটা পুলিশকে জানানো হোক। তখন বলছে না না, থানা পুলিশের ব্যাপার নয়, ব্যাপারটা একটু অন্যরকম। তো নিয়াদিবাবুর বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে যে অন্যরকম মানে আবার কি, রাতের বেলা দেখছি কেউ কান্নাকাটি করছে, কেউ দৌড়চ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, ব্যাপারটা কি, এ আবার কেমন জায়গা। তো তখন লোকটা বলছে যে তাহলে আপনাকে ঘটনাটা বলছি শুনুন কি হয়েছে কয়েক মাস আগে। তো লোকটা যেটা বলে যে ওই গ্রামে, ইভেন শুধু ওই গ্রাম নয়, মানে নীলাদ্রিবাবু যে মহল্লায় থাকে সেই মহল্লাতেই নাকি একটি মেয়ে থাকতো এবং সেই মেয়েটি ছিল নিচু জাতের, মানে ওর জাতটা বাকিদের জাতের থেকে নিচু ছিল এবং মেয়েটিরা খুব গরিব ছিল, ওদের সামান্য কিছু জমি জায়গা ছিল এবং মেয়েটির মা বাবা দাদা সবাই ওই জমিটাতেই কোনো রকমে চাষবাস করতো এবং সেটা দিয়ে ওদের সংসার চলত এবং ওদের ওই জমি জায়গাটুকু ছাড়া ওদের আর ইনকাম বলে সেরকম কিছু ছিল না। ওই ওখান থেকেই যা একটু ইনকাম হতো চাষবাস করে ওরা সেভাবেই চলতো। এবং ওদের বাড়ি বলছে যে ওদের বাড়িটা যদিও ওই গ্রামে আর কি অনেকের বাড়ি কিন্তু একদম কাঁচা বাড়ি ছিল, মানে কোনো রকমে আর কি তাদের ঘরটা আর কি করা, কোনো পাকা নয়, সিমেন্টের নয়, রড দিয়ে তো কিছুই নয় আর কি, খুবই সাধারণ একটা ছোট্ট বাড়ি। তো ওরা গ্রামে যথেষ্ট গরিব ছিল, কিন্তু ওই মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল এবং মেয়েটি যে স্কুলে পড়তো মেয়েটি কিন্তু তার স্কুলে অলওয়েজ ফার্স্ট হতো। এবার শুধুমাত্র মেয়েটি যে পড়াশোনায় ভালো ছিল তা কিন্তু নয়, মেয়েটি গানের গলাও খুব ভালো ছিল, মানে স্কুলে যেটুকু আর কি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হতো তার মধ্যে যখন গান বাজনা হতো মেয়েটি কিন্তু খুব ভালো গান করতে পারত। তো স্কুলেও মেয়েটি যতটুকু পারে গান শেখে। এবার মেয়েটি ছোটোবেলা থেকে পড়াশুনোয় ভালো, গান করতে ভালোবাসে, বেশ প্রতিভাবান মেয়ে একটি। তো একদিন বাড়িতে বলে যে আমি গান শিখতে চাই। এমনিতেই গরিব পরিবার, তার মধ্যে বলছে যে মানে তার বাবা বলে এবং বাবা দাদা মা বলছে তুই গান কী করে শিখবে, আমাদের পরিবারে কেউ গান শেখে না, আর আমি তোকে গান এখানে শেখাবোই বা কোথা থেকে, আমরা দেখ ছোট জাত, আমরা নিচু জাত, আমরা তুই যদি এখন নাচ শিখিস গান শিখিস লোকে কি বলবে,
ঠিক আছে? তো তখন ওকে বলে, ও মানে ওকে আর কি ওর গান শেখার যে একটা ইচ্ছে ছিল সেটা ওখানেই আর কি সমাধি হয়ে যায়। এবারে মেয়েটি পড়াশোনায় যেহেতু ভালো, মাধ্যমিক হয়ে গেছে, মানে 10 হয়ে গেছে, তো এবার 11-12 ওই স্কুলে নিয়ে অন্য স্কুলে আছে, এবং সেই স্কুলটা কিন্তু ওই গ্রামেরই, পাশের গ্রামে। এবার প্রচণ্ড গরিব, তার মধ্যে ওই যে বললাম নিচু জাত, আর ওরা ওদের কমিউনিটিতে আর কি ওরা ভাবতো যে মেয়েদের অত পড়াশোনা করে কী হবে, 2 দিন পরে তো মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দাও, অল্প বয়স থাকতে মেয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ভালো বিয়ে হবে, একটু বয়স হয়ে গেলে মেয়ের বিয়ে ভালো হবে না, এরকম নানান ধ্যান ধারণা ওদের মধ্যে ছিল। আর ওই মহল্লারও যারা লোকজন ছিল তারাও জানতো মেয়েটি পড়াশোনায় ভালো, সবই ঠিক আছে, কিন্তু তারাও বলতো যে তোমার মেয়ে পড়াশোনায় ভালো, সেটা দিয়ে কি হবে, সেই তো ঘরকন্যার কাজই করতে হবে, ওকে রুটি করতে শেখাও, ওকে পরোটা করতে শেখাও, ওকে ঘরের কাজ শেখাও, এরকম সব সময় বলতো, তারাও সব সময় আর কি ডিসকারেজই করতো। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটি যখন এবার 11-এ ভর্তি হবে, তখন মেয়েটি বাড়িতে বলে যে আমি 10 তো হয়ে গেল, 10তে মেয়েটা ভালো রেজাল্ট করেছে, তো মেয়েটির পড়াশুনো করার খুব শখ। তো ওকে বাড়ি থেকে বললো যে না, তোমাকে আর 11তে আমরা ভর্তি করতে পারবো না, আমাদের অত ক্ষমতাও নেই, আর এই গ্রামে তো স্কুল নেই, তোমাকে দূরে যেতে হবে, তো তুমি যাবেই বা কী করে, এইসব সমস্ত সমস্যার কথা বলে। এবং মেয়েটি প্রচুর চেষ্টা করে যাতে মেয়েটি নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারে, কন্টিনিউ করতে পারে, বাট সেটা কোনোভাবেই আর হয়ে ওঠে না। ওর মা বলে যে দেখ, যদি তুই গ্রামেও স্কুল থাকতো আমি তোকে না হয় ছাড়তে পারতাম, একা একটা মেয়ে, তুই অত দূর, মেয়েটা বলে যে আমি একা একা যাবো স্কুলে, পাশের গ্রামে চলে যাবো, কোনো অসুবিধে নেই। কিন্তু মেয়েটির মা আর কি সেটাতে রাজি হয় না, বলে যে না না, এটা খুব একটা ভালো ব্যাপার হবে না। আর মেয়েটিকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল। যাই হোক, তো মেয়েটির মনে খুব দুঃখ হয়। তো তখন কি করতো, ওদের গ্রামে আরও যে কজন ছিল, যে কটি মেয়ে ছিল, তাদের থেকে বই জোগাড় করে ও ক্লাস 11-এ যে বইগুলো হয়, যে পড়াশুনো আছে, তো সেই পড়াশুনোগুলো বাড়িতে থেকেই কমপ্লিট করতো। আর এদিকে তো মেয়েটির মা বাবা ওকে ঘরের কাজ শেখাচ্ছে যাতে ভালো বিয়ে দিয়ে দেওয়া যায়, এবং তখন থেকে ওরা বিয়ের জন্য চিন্তা ভাবনা করে। এবার মেয়েটি পড়াশুনোয় ভালো, দেখতে শুনতে ভালো, তো সব কিছু মিলিয়েই মানে মেয়েটির ব্যবহারও খুব ভালো ছিল, তো সবাইরই মেয়েটিকে খুব ভালো লাগতো, মানে হাসি মুখে কথা বলা, একটি ভালো স্বভাবের, একটি শান্তশিষ্ট মেয়ে। তো ওই গ্রামেরই একটি ছেলে ছিল, অবভিয়াসলি ছেলেটা বেশ বড়লোক বাড়ি থেকে বিলং করতো, ওরা উঁচু জাতের ছিল, এবং ওর বাবা কিন্তু ওখানকার লোকাল যে ক্ষমতা, যে আর কি সেই সময় আর কি পলিটিক্সে ছিল, তো সেখানে আর কি তার বাবার একটি সক্রিয় যোগদান ছিল, এবং ওদের কিন্তু রীতিমতো ভালো পয়সা কড়ি আছে, অভিজাত ফ্যামিলি বলা যেতে পারে, তারা কিন্তু ওই গ্রামেই থাকতো। তো সেই বাড়ির ছেলেটির কিন্তু এই মেয়েটিকে খুব পছন্দ হয়। এবার মেয়েটি কখনো কি করতো, যে হয়তো খাবার নিয়ে ওর বাবা যে খেতে রয়েছে সেই খেতে যেত ওর বাবাকে দিতে, বা ওর দাদাকে খাবার দিতে, তো এরকমই পথ চলতি দেখাতে মেয়েটিকে খুব ভালো লাগে। এবার টুকটাক কথাবার্তা হতো ছেলেটির সাথে মেয়েটির, এবং ছেলেটি একদিন ওর সাথে দেখা হয় এবং ওকে ওর মনের কথাটা জানায় যে ওকে খুব ভালোবেসে ফেলেছে, সব বলে। তো তখন মেয়েটি তো এমনিতে পড়াশোনায় ভালো ছিল, খুব বুদ্ধিমতী মেয়েও ছিল, তো ও পরিষ্কার বলে দেয় যে দেখো, তুমি তো অনেক উঁচু জাতের ছেলে, আমি অনেক নিচু জাতের মেয়ে, আর আমাদের বাড়ির অবস্থা তো এই, তো তুমি আমাকে বলছো যে ভালোবাসো, এই সম্পর্কটার তো কোনো পরিণতিই হবে না, কি হবে? তো তখন ছেলেটি ওকে বলে যে দেখো, তুমি এভাবে বলো না, এখনকার দিনকাল তো অনেক চেঞ্জ হয়ে গেছে, যতই তুমি গরিব হও তাতে তো কিছু অসুবিধে নেই, আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করব, আমরা সংসার করব। এবং ছেলেটি কিন্তু ওর থেকে বয়সে বেশ কিছুটা বড়ই ছিল। যাই হোক, তো মেয়েটি প্রথমে বারণ করে, এবং মেয়েটির একজন খুব প্রিয় বান্ধবী ছিল, তো সেই বান্ধবীকে মেয়েটি কথাটা জানায়। তো সেই বান্ধবী তো শুনে অবাক, যে অত বড়লোক বাড়ির ছেলে, তার মধ্যে ওরা জাতেও অনেক উঁচু, আর ছেলেটির বাবা মা প্রচণ্ড আর কি প্রভাবশালী টাইপের বলা যেতে পারে, মানে এই গ্রামে ওদের বেশ যথেষ্ট নামডাক আছে, একটা প্রভাব রয়েছে। তো ওর বান্ধবী বলছে, তুই কি বলছিস, ওই ছেলেটা তোকে ভালোবাসে, কিন্তু তোদের সাথে ওদের জাতের তো একটা ফারাক রয়েছে, আর এই সম্পর্ক যদি গ্রামে জানাজানি হয় তাহলেও একটা অশান্তি হওয়ার প্রবণতা থেকেই যায়, তো তুই কি করবি? এবার ওই মেয়েটিও ছেলেটির সাথে টুকটাক কথা হতো, ওরও ছেলেটিকে ভালো লেগে গেছিল। তো তখন মেয়েটি ছেলেটিকে প্রথমে না বলেছিল ঠিকই,
বাট দেখুন, দুটো মানুষ তারা একে অপরকে ভালোবাসে, একে অপরকে পছন্দ করছে, এবং তাদের বয়সও খুব বেশি নয়। তারা তো এত জটিলতা কুটিলতা তাদের তো আর মনে আসে না। ওরা কিন্তু একে অপরকে সত্যিই ভালোবেসে ফেলে। এবং গ্রামের প্রান্তে, কখনো কোনো মন্দিরে, পাশের গ্রামে ওরা টুকটাক গিয়ে কথা বলতো, ওদের দেখা সাক্ষাৎ হতো। এবং মেয়েটি সমস্ত কথা কিন্তু ওর সেই যে সবথেকে প্রিয় বান্ধবী ছিল, সেই বান্ধবীকে জানাতো। এবং ওর বান্ধবী সবসময় একটা আশঙ্কা প্রকাশ করতো যে সম্পর্কটা যখন জানাজানি হবে তখন বিষয়টা কোন দিকে যাবে। এবার এই কথাটা ওই মেয়েটিও তার প্রেমিককে বলে যে, দেখো তুমি তো অনেক উঁচু জাতে, তোমাদের অনেক টাকা পয়সা আছে, এই বিষয়টা যখন তুমি আমাকে বিয়ে করতে চাইবে তখন তো তোমাকে বাড়িতে জানাতে হবে, তুমি কি বলবে? তো তখন ছেলেটা বলে যে, আমি তো, আমার বাবা মা তো আমাকে খুব ভালোবাসে, এবার আমি যদি আমার বাবা মাকে বলি যে তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও ঠিক ওকে অতটাই ভালোবাসি, তো আমার মুখের দিকে চেয়ে হলে ওরা কিন্তু এই সম্পর্কটা মেনে নেবে। মানে ছেলেটার কোথাও একটা কনফিডেন্স ছিল যে ছেলেটা যদি ওর বাবা মাকে বলে বা বোঝায় তারা মানতে বাধ্য হবে। এবং শুধুমাত্র এই জিনিসটার, এই বিশ্বাসটার উপরে ভরসা করেই ওরা দুজনে কিন্তু নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায়। এবার বুঝতেই পারছেন যে এই ধরনের সম্পর্ক বা এই ধরনের বিষয় কিন্তু খুব বেশি দিন চাপা থাকে না, কেউ না কেউ হয়তো কখনো না কখনো দেখেই নেবে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এদের দুজনের মধ্যে কথা হওয়ার আর কোনো জায়গা নেই। মানে কেউ যদি ফট করে দেখে তাদের কিন্তু কোনো ভুলভ্রান্তি হওয়ার চান্স নেই, কারণ এই ছেলেটার সাথে এই মেয়েটার কথা হওয়ার কোনো, এমনি জাস্ট নর্মাল কথা হওয়ার তো সেরকম কোনো অবকাশ নেই। তো মানে ওরা মাঝে মধ্যে এটা নিয়ে ভাবতো, কথা বলতো, বাট সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা কিন্তু ওরা ভাবতে পারেনি। তো বছর 2 ওদের সম্পর্কটা এভাবেই চলে। ওরা খুব কম কম সময়ে দেখা সাক্ষাৎ করতো, বাট 2 বছরের মধ্যেই ওদেরকে কেউ একজন গ্রামে দেখে ফেলে। এবং দেখার পরে যে দেখেছে সে খুব অবাক হয়ে যায় যে এই মেয়েটার সাথে এই ছেলেটা কেন কথা বলছে। যথারীতি সে এসে গ্রামে কথাটা বলে দেয় এবং ছেলেটির বাবার কানে কথাটা পৌঁছে যায়। তো সঙ্গে সঙ্গে ছেলেটিকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমাকে কেন দেখা গেছে। ওদিকে মেয়ের বাড়িতেও কথা পৌঁছে যায়। মেয়ের মা বাবা তো অবাক যে তাদের মেয়ে ওই ছেলেটার সাথে কথা বলছে, সে গ্রামের একটা প্রতিপত্তি আছে যাদের, ছেলেটার যথেষ্ট বড় লোক। তোর মা বলছে যে তুই ওর সাথে কেন কথা বলছিলি, কি দরকার, মানে কি ব্যাপার তুই বল। তো মেয়েটি সমস্ত সত্যি কথা বলে দেয়। তো এটা শুনে তো মেয়ের বাবা মা মানে প্রচণ্ড অবাক হয়ে গেছে এবং খুব ভয় পেয়ে যায় যে এবার ওদের কি হবে। মেয়ে তো বুঝতে না পেরে এই ছেলেটার সাথে সম্পর্ক রেখে চলেছে, ওর সাথে কথা বলেছে। এবার ওই যে বললাম যে ছেলেটির বাবা মা কিন্তু প্রচণ্ড রকমভাবে প্রভাবশালী ছিল, আর যেহেতু ওরা বড়লোক ছিল, উঁচু জাত, তো ওদের মধ্যে একটা অহংকারও ছিল। ওরা ভাবছে যে পরিণতি কি হতে পারে। তো মেয়েটির মা তো ওকে নীতিগত 2-1টা চড়চাপড় মেরেছে, বলছে তুই জানিস তুই কি করেছিস, তুই যেটা করেছিস এর জন্য আমাদের গ্রাম থেকে, মানে গ্রাম ছাড়াও হয়ে যেতে হতে পারে, তুই ভীষণ খারাপ কাজ করছিস, তোর এটা একদম করা উচিত হয়নি। এই সম্পর্ক কি ওরা, তুই কি ভাবছিস ওরা মেনে নেবে? ওরা কোনোদিন মেনে নেবে না। আর এদিকে মেয়ে তো খুব কান্নাকাটি করছে, বলছে না আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, আমাদের সম্পর্ক থাকবে, ওর বাবা মাকে ঠিক বুঝিয়ে নেবে। এটা তো গেল মেয়েটার দিকের ব্যাপার। ছেলেটার দিকের বাড়ির যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে যে ছেলেটা যখন তার বাবাকে সমস্ত কথা বলে, ছেলেটার বাবা বলছে যে তুমি ভাবলে কি করে যে আমি তোমার এই সম্পর্কটা মেনে নেব? গ্রামে একটা আমাদের পরিচিতি আছে, আমাদের একটা সম্মান আছে, তুমি একটা নিচু জাতের মেয়ে, একটা এত গরিব বাড়ির, তার উপরে তুমি তাকে ভালোবেসে তুমি তাকে বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে আসবে, এটা তো আমরা কোনোদিন মেনে নেব না। এবং এই নিয়ে একটা বেশ অশান্তি চলল। এবার আপনারা সকলেই হয়তো জানেন যে দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা বহু আগে থেকে হয়ে আসছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হলো না। লোকটা, মানে ওই ছেলেটির বাবা আর কি, সে যখন দেখলো যে সে তার ছেলের মাথা থেকে মেয়েটাকে সরাতে পারছে না, তখন তারা কি করলো, মেয়েটার বাড়িতে লোক পাঠালো। এবং লোকটা নিজেও আসে, ছেলেটির বাবা নিজেও আসে এবং লোকও পাঠায়। পাঠিয়ে বলে যে তোমার মেয়ের সাহস হলো কি করে আমার ছেলেকে এইভাবে ফাঁসানো, নিশ্চয়ই তোমার মেয়ে কিছু করে ফাঁসিয়েছে আমার ছেলেকে, আমার ছেলে নাহলে এরকম মেয়েকে পছন্দই করতে পারে না। এবার দেখুন, ওই মেয়েটি তো শিক্ষিত ছিল এবং ও পড়াশোনায় খুব ভালো ছিল, পড়তে চাইতো, কিন্তু সুযোগের অভাবে ও পড়তে পারেনি। কিন্তু মেয়েটি যখন এই কথাটা শোনো কিন্তু গর্জে ওঠে, ও বলে না এরকম কোনো ব্যাপার না, আমি ওকে বারণ করেছিলাম প্রথমে, ও তখন আমাকে এই কথাটা বলেছিল যে আমার বাবা মা ঠিক আমার কথা ভেবে মেনে নেবে। তো তখন ওই লোকটা বলে যে তোমারকে কে কি বলেছে আমি জানি না, আমি এটা কোনোদিন মানবো না, এবং তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি এমন ব্যবস্থা করবো তোমরা কিন্তু এই গ্রামে আর থাকতে পারবে না।
এবং মেয়েটির বাবাকে ছেলেটির বাবা বলে যে তুমি অনেক গরিব, তোমার উপরে আমি দয়া করছি, তোমার উপরে আমি আমার শক্তি প্রয়োগ করছি না, কিন্তু আমি তোমাকে 3 মাস সময় দিলাম, এই 3 মাসের মধ্যে তুমি তোমার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবে, বিয়ে দিয়ে তুমি যেখানে খুশি বিয়ে দাও, যেভাবে খুশি বিয়ে দাও, আমি সেসব জানি না, 3 মাসের মধ্যে যেন তোমার মেয়ে এই গ্রামে আর না থাকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার ওদের মাথায় হাত, 3 মাসের মধ্যে কি করে মেয়ের বিয়ে দেবে? আর এর আগেও মেয়ের বাড়ির লোক বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাট ও সবসময় বলেছে না আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, এরকম নানান কথাবার্তা মেয়েটা বলেছে। তো এখান থেকেই একটা অশান্তি শুরু হলো, মানে মেয়ের বাড়ির লোক মেয়ের উপরে চাপ সৃষ্টি করতে লাগলো, কিন্তু মেয়েটি তো সত্যি ছেলেটিকে খুব ভালোবাসতো, ফলে ওর পক্ষে ছেলেটিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা একদমই অসম্ভব ছিল। এদিকে ছেলেটা, সেও তো মেয়েটাকে খুব ভালোবাসতো, সত্যিকারের ভালোবাসতো, তো ও অবাক হয়ে যায়, এবং ওরও খুব খারাপ লাগে যে ও যেটা ভেবেছিল যে ওর বাবা মা ওর কথা মনে করে ওর মুখের দিকে চেয়ে মেয়েটিকে মেনে নেবে, সম্পর্কটা মেনে নেবে, বাট সেরকম যখন কিছু হলো না, সেটা কিন্তু ওর কাছেও একটা খুব দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ালো। এবার ছেলেটাও তখন বুঝতে পারছিল না যে ও কী করবে, এবং ও শোনে যে ছেলেটা যখন শোনে যে ছেলেটির বাবাই মেয়েটিকে বাবাকে বলেছে যে 3 মাসের মধ্যে ওকে বিয়ে দিয়ে দিতে হবে, নাহলে ওকে গ্রাম ছাড়া করবে, তো ও খুব উতলা হয়ে পড়ে যে তাহলে কি ওর বিয়ে হয়ে যাবে, তাহলে কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে? তো ওর পক্ষেও কিন্তু বিষয়টা মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। এদিকে মেয়েটার তো বাড়ি থেকে বেরোনো বন্ধ, মানে ওই ছেলেটার সাথে দেখা করবে সেটা মানে আর সম্ভবই না, ওর রীতিমতো বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে। আর ছেলেটির ক্ষেত্রেও বাড়ি থেকে বেরোনো বন্ধ না হলেও ওকে বেশ নজরের মধ্যে রাখা হয়েছে, ছেলেটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এইরকম। ফলে বুঝতেই পারছেন যে সিচুয়েশনটা এক লহমায় কতটা চেঞ্জ হয়ে গেছিল। যে মেয়েটির বাবা মা মেয়েটির বিয়ের জন্য চেষ্টা করতে থাকে, এবং এই দিন 20-25-এর মধ্যেই মেয়েটির বাবা মা ওদের গ্রাম থেকে 3-4টে গ্রাম পরে একটি ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে, এবং যে ছেলেটির সাথে ওর বিয়ে ঠিক করে সেই ছেলেটি ওর থেকে বয়সে একটু বড় ছিল, এবং মোটামুটি ওরাও গরিব ফ্যামিলি থেকেই বিলং করতো। এবার এইদিকে মেয়েটির বাবা মায়ের তো অবস্থা খুব একটা ভালো ছিল না আর্থিক দিক থেকে, ওরা মানুষের থেকে ধার বাকি করে বিয়ের জন্য যোগাযন্ত্র করতে থাকে, এবং মেয়েটিও বুঝতে পারে যে ওর বাবা মায়ের উপর একটা প্রবল চাপ রয়েছে, ওর বাবা মা যদি এখন ওর বিয়েটা না দেয় তাহলে ওর বাবা মায়ের উপরেও একটা বিশাল খারাপ সময় নেমে আসবে, ওদেরকে সত্যি সত্যি গ্রাম ছাড়া করবে। তো ওর আত্মীয় স্বজনও রয়েছে মেয়েটি, তারাও বলে যে যদি এই মেয়েটাকে বিয়ে দেওয়া না হয় তাহলে শুধুমাত্র ওর ফ্যামিলির উপরেই যে তার প্রভাব পড়বে তা নয়, ওদের যারা আত্মীয় স্বজন ওই গ্রামে রয়েছে তাদেরও কিন্তু জীবন ওষ্ঠাগত হয়ে যেতে পারে। তো সবাই মিলে মেয়েটিকে অনেক করে বোঝায় যে তুই বিয়েটা করে নে, সম্পর্ক ছিল ঠিক আছে, কিন্তু এখন এটা নেই, এটাই বাস্তব, এটাকে মেনে নে, বিয়েটা করে নে। এবং সবার কথা চিন্তা করে ও তখন মনে মনে একটা অন্য কিছুই ভেবে রেখেছিল, যেটা ও সেই সময় কাউকেই বলেনি। তোর বাবা মা এদিকে বিয়ে তোড়জোড় করছে, আর এদিকে বিয়ের ঠিক 10 দিন আগে মেয়েটি একটি দুর্ঘটনা ঘটিয়ে বসে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি ঠিক কীরকম দুর্ঘটনার কথা বলছি। একদমই ঠিক, আপনারা হয়তো মনে মনে ভাবছেন। তো মেয়েটি নিজের ঘরেই বিষ খায়, কারণ ওদের যেহেতু চাষবাস ছিল, ঘরে কীটনাশক রাখা থাকতো, তো সেই কীটনাশক মেয়েটি খেয়ে নেয়। অবভিয়াসলি বাড়ির লোক সঙ্গে সঙ্গে ব্যাপারটা দেখতে পায়নি, কারণ অনেক ভোর রাতের দিকে কাজটা করে, এবং যখন বাড়ির লোকের চোখে পড়ে তখন অনেকটা দেরি হয়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং যথারীতি যে ডাক্তারবাবু ছিলেন তিনি বলেন যে ও তো অনেক আগেই এক্সপায়ার করে গেছে, ঘটনাটা অনেকক্ষণ আগেই ঘটেছে, আপনারা এখন দেখছেন কিন্তু ঘটনাটা অনেক আগে ঘটেছে। তো বুঝতেই পারছেন বাড়ির লোক একদিকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, সবাই ভেবেছিল যে ঠিক আছে বিষয়টা মিটে যাচ্ছে, মেয়েটা হয়তো ভালো করে সংসার করবে, একবার সংসারে মন টিকে গেলে, একবার বিয়েটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার মাঝখানে যে মেয়েটা একটা এত বড় ঘটনা ঘটিয়ে বসবে সেটা কিন্তু মেয়েটির বাড়িতে কেউ গুণা ঘরেও টের পায়নি। এবং এই ঘটনা জানাজানি হতেই ওদের বাড়িতে তথা ওদের পুরো মহল্লার মধ্যে একটা কিন্তু শোকের আবহ তৈরি হয়। সকলেই খুব শকড হয়ে যায়, এবং মেয়েটি সকলের সাথে খুব হাসি মুখে কথা বলতো, খুব ভালো মেয়ে ছিল, এবং সেটা কিন্তু সবাই জানতো। এরকম একটা ভালো সুন্দর মেয়ের এরকম একটা করুণ পরিণতি মহল্লাতে কেউই যেন মেনে নিতে পারছিল না, এবং সবার ভীষণ রাগ হয় ওই ছেলেটির বাবার উপরে, যে আজকে ওরা যদি এইরকমভাবে
একটা প্রেশার ক্রিয়েট না করতো, অন্তত সম্পর্কটা ওরা মেনে নেয়নি সেটা ঠিক আছে, কিন্তু বলছে যে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে, সেই জন্য যে ক্রমাগত ওদের উপর একটা চাপ সৃষ্টি করছিল, সেটা যদি না করতো অ্যাটলিস্ট মেয়েটা হয়তো বেঁচে থাকতো। তো যাই হোক, ওখানে মহল্লার বেশিরভাগ লোকই খুবই গরিব গুরবো মানুষ, তারা আর কী বা প্রতিবাদ করবে। এই কথা ওই ছেলেটির বাড়িতেও গিয়ে পৌঁছয়। তো ছেলেটা যখন শুনতে পায় যে ও আর এই পৃথিবীতে নেই, মেয়েটা, ও পুরো পাগলের মতো আচরণ করতে থাকে। ও ঘরের জিনিসপত্র ভেঙে চুরে রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়ে, মানে ও না মানে মেনে নিতে পারছে না। এবং ওর বাড়ির লোক ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু যখন ওকে শেষবারের মতো মেয়েটিকে ওর বাড়িতে আনা হয়, গ্রামে আনা হয়, তখন কিন্তু ছেলেটা ওখানে গিয়েছিল এবং সবাই দেখেছে যে ছেলেটা পুরো পাগলের মতো হাউ হাউ করে কাঁদছিল। এবং ওর বারবার ওকে মানে ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল, ওর বাড়ির লোক ওকে সরিয়ে নিচ্ছিল, বারবার ওর কাছে ক্ষমা চাইছিল, মানে ভীষণ করুণ ছিল। মানে ওই দৃশ্য দেখে মানে ওই মহল্লা তথা ওই গ্রামের সকলের মন প্রচণ্ড রকমভাবে খারাপ হয়েছে এবং সবাই বুঝতে পারে যে ওদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কতটা গভীর ছিল, কতটা ভালোবাসতো একে অপরকে। যদি এই সম্পর্কটা পরিণতি পেত, খুব সুন্দর একটা ওদের হয়তো জীবন হতে পারত। এবং এই দৃশ্য দেখে মানে ছেলে এমন করে কাঁদছে, ছেলের বাবা মাও এর আগে কোনোদিন দেখেনি, তারাও বুঝতে পারছে না কী করবে। মানে ওকে অনেক চেষ্টা করেছে ঘরে আটকে রাখার, অনেক চেষ্টা করেছে মেয়েটারকে যখন আনা হয়েছে ওকে বাধা দেওয়ার, কিন্তু ছেলেটার মানে কারোর বাধা আর শোনেনি। যাই হোক, সব শেষ হয়ে গেল একটা রাতে। এবং তারপর থেকে মেয়ের বাবা মা তো সব হারিয়ে একদমই মানে নিঃস্ব হয়ে গেল। তারা তো নিজেদের মতো করে মানে এমনিই খুব গরিব ছিল, ওদের আর কে খবর রাখে। কিন্তু যেটা প্রভাব পড়লো সেটা হচ্ছে ছেলেটার বাড়িতে। ছেলের তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, কখনো কখনো ও বলছে যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি তোমাদের সাথে থাকবো না, মানে যা হয় আর কি। এই এত বড় একটা শোক যে মানে ওর জন্য অপেক্ষা করছে, সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক, তো এইভাবে যখন বেশ কিছুদিন কাটলো, ছেলেটির বাড়ির লোক ভেবেছিল যে হয়তো এবারে ছেলেটা আস্তে আস্তে শোক কাটিয়ে উঠবে এবং সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে দিন বেশ কিছুটা এগিয়ে গেল ঠিকই, কিন্তু ছেলেটা মানে ওই প্রবল যে দুঃখ কষ্ট পেয়েছিল সেখান থেকে একটু স্বাভাবিক হলেও ও কিন্তু পুরোপুরি স্বাভাবিক হলো না। ও নিজের মতো থাকতো, বাড়িতে কারোর সাথে সেরকম একটা কথা বলতো না। ওর বাবা ওকে ওদের যে ব্যবসা ছিল সেই ব্যবসায় ওকে জোর করে বসাতো, ও যেত ঠিকই, কিন্তু বোঝাই যেত যে ওর কাজের ক্ষেত্রে খুব একটা মন নেই, সবসময় একটু নিজের মতো থাকতো। তো এইরকমভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে ছেলের বাড়ির লোক ভাবলো যে ছেলেকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, একটা সুন্দরী মেয়ে দেখে যদি ভালো করে বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে যেটুকু যা ওর শোক আছে ওই মেয়েটির প্রতি সেটুকুও কেটে যাবে। তো এবার যা ভাবনা তাই কাজ। তো দেখুন, ওই গ্রামে কিন্তু সবাই মোটামুটি জেনে গেছিল এই ছেলেটির সাথে যে ওই মেয়েটির প্রেম ছিল, এবং মেয়েটি মারা যাওয়ার পর থেকে ছেলেটি যে মানে শক পেয়েছে সেটাও সবাই জানতো। তো সেই জন্য ওরা বেশ অনেকগুলো গ্রাম পরে, মানে বেশ অনেকটা ডিস্টেন্সে অন্য একটা গ্রামের একটি মেয়ের সাথে বিয়ে ঠিক করলো। এবং যে মেয়েটির সাথে বিয়ে ঠিক করলো সেই মেয়েটিদের পরিবার খুব একটা বড়লোক ছিল সেটা নয়, এবং ছেলের বাড়ির লোক এক্ষেত্রে একটা অভিনব মানে কায়দা করে, সেটা হচ্ছে যে ওরা খুব ভালো মানুষই দেখায় যাতে ওই মেয়েটির সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে দেওয়া যায়। এবং তারা জানতো যে তাদের ছেলে হয়তো সেই মেয়েটিকে মেনে নাও নিতে পারে, বা প্রথম প্রথম হয়তো মেয়েটির সাথে ভালো ব্যবহারও করবে না। তো সেই জন্য গরিব বাড়ি দেখে একটা রকম মেয়ে নিয়ে বিয়ে দেবে ঠিক করে, এবং ওরা বলে যে আমরা প্রচুর গয়না গাটি দিয়ে মেয়েকে নিয়ে আসবো। এবার যেহেতু অনেকটা দূরের গ্রামের ছিল মেয়েটি, তার বাড়ির লোকও ব্যাপারটা অতটা জানতো না, এবং মোটামুটি একটা বিয়ে ঠিক হয়ে গেল। এবং এই যে বিয়ে ঠিক হলো সব কিছু, এই ব্যাপারে কিন্তু ছেলেটির কোনো মতামতই ছিল না। মানে ছেলেটির মতামত বাড়ির লোক নেয়ও নি, ওর বাবা আর কি যেটা ঠিক করে সেটাই, কারণ ছেলেটি খুব একটা বাড়িতে কথাবার্তা বলতো না। এবং ছেলেটাকে দেখার জন্য আর কি মেয়েটার বাড়ির লোক আসে, এবং সেই দিন ছেলেটা প্রথম জানতে পারে যে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে ওর বাড়ির লোক। ছেলেটি ওই মেয়েটির বাড়ির লোকের সামনে কোনো কিছু বলে না, চুপচাপই ছিল। এবং যে মুহূর্তে ওর বাড়ির লোক চলে যায়, ছেলেটি পরিষ্কার জানিয়ে দেয় যে ও কাউকে বিয়ে করতে পারবে না। এবার এটা নিয়ে আর একটা অশান্তি শুরু হলো।
ওর উপরে চাপ সৃষ্টি করতে লাগলো যে না তুই কেন বিয়ে করবি না, মেয়েটা মারা গেছে তাই বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে, এরকম নানান কথাবার্তা বলে। তো মেয়ের ছেলেটি তখন বলে যে না, তোমরা যেটা জানো সেটা ভুল জানো, ও হয়তো এই পৃথিবীতে নেই, তোমাদের সামনে নেই, কিন্তু আমার কাছে সবসময় আছে এবং ওর সাথে আমার রোজ কথা হয়, রোজ ও আমার কাছে আসে। আর তোমরা হয়তো ভাবছো যে ও মারা গেছে, ও আর কোনোদিন ফিরবে না, এটা কিন্তু ভুল। ও অলরেডি আমার কাছেই আছে, ও আমার কাছে রোজ ফেরে, রোজ আমাদের মধ্যে কথা হয়, রোজ আমরা মনের কথা একে অপরের সাথে বলি। তো তুমি আমার বিয়ে দেওয়ার একদম চেষ্টা করো না, যদি তুমি এটা করো তাহলে কিন্তু ক্ষতিই হবে, তুমি একটা অনেক বড় ক্ষতি করেছো, আর তুমি বড় ক্ষতি করো না। এবং এই কথাটা ছেলেটা ওর বাবাকে একদম স্পষ্ট জানিয়ে দেয়। এবার এই কথাটা যখন ছেলেটির বাবা মা শোনে, তারা ভাবে যে ছেলেটার হলোটা কি, এটা আবার কি ধরনের কথা। মেয়েটা গত হয়েছে প্রায় 5-6 মাস হয়ে গেছে, এখন ছেলে এরকম ধরনের কথাবার্তা বলছে যে ওর কাছে নাকি আসে, ওর সাথে নাকি কথা বলে। এটা শুনে ছেলের বাড়ির লোকের খুব অবাক লাগে এবং তারা ভাবে যে আরে ছেলেটা কি কোনো মানসিক সমস্যা হলো। যাই হোক, তো ওকে মানসিক সমস্যা হয়েছে কি হয়নি সেসব বোঝার জন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তো সে তার মতো করে একটা সেশন দেয়, ট্রিটমেন্ট করে। এবং ছেলেটি কিন্তু মানে প্রথম 3-4 মাস খুব মানে একদম শোকস্তব্ধ ছিল, ওকে দেখে বোঝাই যেত যে ওর ওর মধ্যে একটা খুব ঝড় চলছে, একটা নিজের মানুষকে হারানোর যে কষ্ট, যে দুঃখ, সেটাও চেহারায় ফুটে উঠতো। ও ঠিকমতো চুল আঁচড়াতো না, ঠিকমতো খেত না, রোগা হয়ে গেছিলো, কেউ ডাকলে পিছন থেকে হয়তো কেউ ডাকছে, সেও শুনতে পেতো না 1-2 বার ডাকলে। তো এরকম ব্যাপার ছিল এবং সেটা গ্রামের অনেকেই জানতো। কিন্তু রিসেন্ট 2-3 মাস ধরে ছেলেটি কিন্তু আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। এবার সেটা দেখেই গ্রামের লোকেরাও ভেবেছে যে সত্যিই তো একটা শোক, আর এই ছেলেটা কতদিন বয়ে বেড়াবে, তো ও হয়তো স্বাভাবিক হয়ে গেছে। বাট ও যে এখনও স্বাভাবিক হতে পারেনি সেটা কিন্তু ওর বাড়ির লোক ওর সাথে যখন এই বিয়ের বিষয়ে কথা বলে তখন বুঝতে পারে। এবার দেখছে যে না, ছেলে রোজ বলছে, মাঝে মধ্যেই ছেলেটা ভোরের দিকে ছাদে উঠে যাচ্ছে। ওদের মহল্লার দিকে একটা বড় একটা গাছ ছিল, সেই গাছটাকে কেন্দ্র করে বাঁধানো একটা বেদি মতো করা ছিল, সেখানে ওখানকার পুরুষ মানুষের সামনে একটা চায়ের দোকান ছিল, ওখানে সবাই গল্প করতো, আড্ডা মারতো আর কি সন্ধ্যের পর থেকে। তো ছেলেটা কি করতো, ভোর রাতের দিকে ওইখানে চলে যেত, গিয়ে একা একা বসে থাকতো, বিড়বিড় করতো। এই জিনিসগুলো কিন্তু ছেলেটা করা শুরু করে এবং ওকে যতবার ওকে ওর বাবা মা বলে যে তুই কেন যাচ্ছিস ছাদে, বা কেন তুই এরকমভাবে ভোর রাতে তুই বাইরে বেরিয়ে যাচ্ছিস, তো তখন ও বলতো যে মেয়েটা নাকি এসেছে, ওকে বলেছে ওইখানটা দেখা করতে। এমনকি ছেলেটা কি করতো, ঘর থেকে না খাবার নিয়ে যেত, ঘর থেকে খাবার নিয়ে যেত, মানে ভোরের দিকে রাতের বেলা 12টার সময় খাবার নিয়ে যেত, বলতো না ওর আজকে খাওয়া হয়নি, আমি ওকে খাবার দেবো, এই বলে ও ঘর থেকে খাবার নিয়ে যেত। এবং এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এবার এই জিনিসগুলো যখন আর কি ও এগুলো করতে থাকে, ওর বাড়ির লোককে তো খুব মানে সন্দেহ হয়, জানে ছেলেটার কোনো মানসিক সমস্যা হচ্ছে। এবার ছেলেকে যদি ডাক্তারের কাছে যেতে বলা হয়, ও যেতে চায় না। তো তখন ওরা ভাবলো যে ঠিক আছে, তাহলে এরকম কোনো পণ্ডিতের কাছে নিয়ে যাব, যদি কোনো তাবিজ কবজ দেয় তাহলে সেরকম কিছু দেব। এবার ঘটনাটা এখানে খুব স্পেশাল, সেটা হচ্ছে যে মেয়েটি যে মারা গেছিল, ওর তো মারা যাওয়ার বয়স হয়নি, অনেক দুঃখ পেয়ে, অনেক কষ্ট পেয়ে, মনে অনেক অভিমান দুঃখ নিয়ে মেয়েটি মারা গেছিল। বাট ও মারা যাওয়ার পরে গ্রামের কেউ কখনো কিন্তু, মানে আমি যে ডেটের কথা বলছি সেই সময় অবধি গ্রামের কেউ কখনো কিন্তু মেয়েটিকে দেখেছে বা মেয়েটির কোনো ছায়া দেখেছে সেরকম কিন্তু কিছু হয়নি। শুধুমাত্র যা আমি দেখতে পাচ্ছি, আমি ওর সাথে গল্প করছি, কথা বলছি, এগুলো যা বলার কিন্তু শুধু ছেলেটাই বলতো। এবার যেহেতু গ্রামের অন্যান্য লোকেরা বা ওর বাড়ির লোকও কখনো বলেনি যে মেয়েটির আত্মাকে দেখা গেছে বা এরকম কোনো ঘটনা ঘটেছে, তো সেই জন্য না ছেলেটার বাড়ির লোক ভাবতে থাকে যে নিশ্চয়ই এই শোকটা ছেলেটা নিতে পারেনি, তো ওরই নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হচ্ছে। তো ওকে একজন এরকম পণ্ডিতের কাছে নিয়ে যায় এবং সে পণ্ডিত দেখে টেকে বলে যে ওকে দুটো আমি তাবিজ দিচ্ছি, এই তাবিজ দুটো পড়লে ও ঠিক হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে যে তাবিজ তো না হয় ওকে দেয়া হলো, কিন্তু এই তাবিজ নেয়ার ফলে ওর কিন্তু বিশেষ কিছু একটা লাভ হলো না। কারণ ও
ও যেটা করছিল সেটা ও কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। ওর কিন্তু তাতে মানে সেই তাবিজ নেওয়ার জন্য ওর কিন্তু কোনো পরিবর্তন হলো তা কিন্তু একেবারেই নয়। ফলে বুঝতেই পারছেন ওই তাবিজে কিন্তু কোনো কাজ হলো না। এবার ওর বাড়ির লোক ভাবছে যে না, এভাবে হবে না, তো বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। তো এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ছেলের বাড়ির লোক বিয়ের জন্য একটু তাড়াহুড়ো করতে লাগলো, এবং ওরা ভাবলো যে আর বেশি দেরি করা যাবে না। ওরা ভেবেছিল 2 মাস পরে ছেলেটির বিয়ে দেবে। তো 2 মাসের বদলে ওরা পরের মাসেই, মানে ওই দিন কুড়িয়ার হাতে সময় আছে সেরকম আর কি সময় আর কি ছেলেটার বাড়ির লোক ঠিক করে যে বিয়েটা দেবে। এবার ঘটনা হচ্ছে যে এই যে নীলাদ্রিবাবু মাঝে মধ্যে রাতের বেলা লোকজন রাতে মানে ঘরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, মানে লোকজনের একটা কোলাহল শুনতে পাচ্ছে। তো উনি বলছে তাহলে এটা কেন? তো বলছে যে আরে বলবেন না, তো ওই ছেলেটা নাকি রাতের বেলা ওই 12টা 12:30 কখনো আরও রাতের বেলা 1টা 1:30 নাগাদ নাকি ওর বাড়ি থেকে বেরিয়ে এসে মেয়েটার বাড়ির সামনে এসে নাকি বসে থাকছে, এবং যথারীতি ছেলের বাড়ির লোক তারা তো এসে আবার ছেলেটাকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে একটা বচসা হচ্ছে। মেয়ের বাবা মাকে বলছে যে তোমরা নিশ্চয়ই আমাদের ছেলেকে ডেকেছো, বা নিশ্চয়ই তোমাদের বাড়ির থেকে কিছু একটা বলা হয়েছে, নাহলে আমার ছেলে কেন এরকম করছে। এবার দেখুন, মেয়ের বাড়িতে মেয়ের বাবা মা খুবই আর কি এমনিই শোকাহত নিজের মেয়েকে হারিয়ে। এবার ওদেরকে আর বলে আর হবেটাই বা কি? তো ছেলের যে মানে ছেলেটা যে আর কি রয়েছে, সেই ছেলেটা তো রীতিমতো অস্বাভাবিক আচরণ করছে। ছেলেটার বাড়ির লোক এসে ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট অনেক সময় ওকে উঠিয়ে নিয়ে যেতেও পারছে না। তো সেটার সময়, এবং সেই সময় ছেলেটা নাকি অদ্ভুত অদ্ভুত আচরণ করছে, অদ্ভুত অদ্ভুত কথা বলছে, এবং সেটার জন্যই গ্রামে রীতিমতো বলছে যে হইচই পড়ে গেছে যে এটা ছেলেটা কেন এরকম করছে, এরকম তো ছেলেটার অস্বাভাবিক আচরণ করার কথা নয়। তো সেই জন্যই নাকি এরকম গ্রামের মধ্যে রাতের বেলা ওরকম লোকজন হাঁটাচলা করছে, কারণ তারাও অবাক হয়ে যাচ্ছে যে এই ছেলেটা এরকম আচরণ করছে, ও শুধু অসংলগ্ন কথা বলছে, এবং ও সবার সামনেই বলছে এই তো ও বেরিয়ে এসেছে, ও এতক্ষণ ঘরে ছিল, মানে মেয়েটি আর কি নাকি ও নিজের ঘরে ছিল, বলছে ও এখন বেরিয়ে এসেছে, এবার আমি ওর সাথে একটু ঘুরতে যাবো, এই বলে ও ওখান থেকে হাঁটা দিচ্ছে। এবং অদ্ভুতভাবে মানে সেই সময় ছেলেটা মানে একদম রিয়েল মনে হচ্ছে যেন ওর সাথে কেউ হাঁটছে, ও কারোর সাথে কথা বলছে, বাট পাশে কাউকে কিন্তু মানে কেউই কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, বাট ওর কন্টিনিউয়াস মনে হচ্ছে যেন মেয়েটা ওর সাথে আছে, ওর সাথে কথা বলছে। এবং সেটা নিয়েই ওই মহল্লার মধ্যে আর কি প্রচুর গুঞ্জন কথাবার্তা হচ্ছে যে তাহলে কি সেটা সত্যি সত্যি পাগল হয়ে গেল। যাই হোক, তো এটাই হচ্ছে ওই কোলাহলের কারণ। তো এগুলো শুনে তো নীলাদ্রিবাবুরও খুব অবাক লাগে এবং একটু খারাপও লাগে যে শুধুমুধু মেয়েটাকে যদি এরা মেনে নিত তাহলে এত কিছু হতো না, একটা প্রাণ এভাবে চলে যেত না, আর একজনও যে বেঁচে আছে সেও এত কষ্ট করে মনে এত শোক তাপ নিয়ে বেঁচে আছে, সেগুলো কিছুই হতো না। তো উনার শুনে খুব খারাপ লাগে। উনি বলেন আচ্ছা আচ্ছা। তখন উনি ভাবলেন যে ঠিক আছে, আমি আজকে রাতে এরকম আওয়াজ পেলে আমি বেরোবো, তো আমি তো গিয়ে দেখবো। তো এবার তখন নীলাদ্রিবাবু ওই লোকটাকে জিজ্ঞেস করে যে মেয়েটির বাড়ি কোথায়। বলছে এই তো আপনি যে বাড়িতে আছেন তার 3-4টে বাড়ি পিছনেই ওর বাড়ি। তো তখন নীলাদ্রিবাবু বলে আচ্ছা ঠিক আছে। এবার ওনার না মনে হয় আর কি যে এই মানে ছেলেটা কি তাহলে সত্যি শোকে পাগল হয়ে গেছে, নাকি সত্যি কিছু একটা ব্যাপার আছে। এবার গ্রামের লোকেরা কিন্তু কখনো মেয়েটাকে দেখেও নি, মানে মারা যাওয়ার পরে কখনো কোনো কিছু ফিলও করেনি, কোনো প্যারানর্মাল কিছু ওদের এক্সপিরিয়েন্স হয়নি। যাই হোক, তো নীলাদ্রিবাবু তখন ভাবে যে নিশ্চয়ই ছেলেটারই মানে কোনো মানসিক সমস্যা ডেফিনেটলি হয়েছে, এত ভালোবাসতো, সেই ভালোবাসাটা এভাবে চলে গেল, অবভিয়াসলি এটা না হওয়ার তো কিছু নেই, হতেই পারে। তো এই ঘটনাগুলো শোনার দুদিন পরে একটা জিনিস নীলাদ্রিবাবু হঠাৎ করেই দেখেন। তো সেটা হচ্ছে যে সেদিন উনি মানে অফিস থেকে ফিরতে ওনার একটু দেরি হয়েছিল, তখন খুব একটা বেলা হয়নি, ওই ধরুন 7টা 7:30 বাজে। তো উনি অফিস থেকে ফিরে বাড়িতে ফোনে কথা বলছিলেন। তো কোনো একটা কারণে ওনার ফোনের নেটওয়ার্ক ঘরের মধ্যে খুব একটা ভালো আসছিল না, তো উনি ঘরের বাইরে বেরোন। এবার উনি যে বাড়িটায় থাকতেন সেই বাড়িতে কিন্তু বাড়ির যে মালিক ছিল সেই মালিক মাঝে মধ্যে আসতো, একজন বয়স্ক ভদ্রমহিলা, সে অন্য গ্রামে থাকতো আর কি, আর এই বাড়িটা উনি ভাড়া দিয়েছিল। এবার অতগুলো ঘর তার ওনার লাগতো না, উনি একটা ঘর, একটা কিচেনের মতো সেট আপ আর একটা
বাথরুম এটুকুই উনি ভাড়া নিয়েছিলেন। তো উনি কথা বলতে বলতে বাড়ির পিছনটায় গিয়েছিলেন। এবার বাড়ির যে পিছনটা ছিল সেখানে মানে বাড়িটা বেশ বড় জায়গা নিয়ে, পিছনে বেশ কিছুটা ব্যাকইয়ার্ড আছে এবং পাঞ্জাব হরিয়ানার দিকে দেখবেন বাইরে খাটিয়া পেতে বসার কিন্তু একটা বেশ রেওয়াজ রয়েছে এবং ওখানে প্রত্যেকটি বাড়ির সামনে বা পিছনে এরকম জায়গা থাকে। তো ওই বাড়ির সংলগ্ন একটা কুয়ো ছিল, কিন্তু সেই কুয়োতে জল ছিল না, মানে কুয়োটা কোনো এক সময় ছিল, পরবর্তী সময় কোনো কারণের জন্য কুয়োটাকে বুজিয়ে ফেলা হয়। তো উনি দেখছেন ওই কুয়োর মানে উনি যখন ফোনে নেটওয়ার্ক ভালো আসছে না, তো উনি কথা বলতে বলতে বাইরে এসেছেন। তো বাইরে এসে উনি খেয়াল করেন যে পিছনে ওই কুয়োর কাছে কেউ একজন পিছন করে একটা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। তো উনি কথা বলতে বলতে বিষয়টা খেয়াল করেন। তো তখন উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো, কারণ উনি একা থাকতেন, মাঝে মধ্যে একটু ভয়ও লাগতো, যদিও জায়গাটা খুবই সেফ ছিল, তাও ভাবলো যে দেখি একবার, কোনো চোর ছেচর নয় তো। তো তখন উনি দেখলেন সেটা হচ্ছে যে ওই ছেলেটি একটি মানুষকে জড়িয়ে ধরলে যেরকম ভঙ্গি বা যেরকম মুদ্রায় মানুষ থাকবে ঠিক সেরকমভাবেই মানে সেরকমই আর কি ভঙ্গি করে ওই কুয়োটার পাশে দাঁড়িয়ে রয়েছে। এবং ওই ছেলেটিকে যখন এই নিয়াতিবাবু দেখেন ওনার খুব অবাক লাগে এবং উনি বুঝতে পারেন যে এই ছেলেটি হয়তো সম্ভবত ওই ছেলেটি, যে ছেলেটির সাথে এই ঘটনাটা ঘটেছে। এবং সঙ্গে সঙ্গে যখন নীলাদ্রিবাবু ছেলেটিকে দেখে, ছেলেটিরও চোখ নীলাদ্রিবাবুর দিকে পড়ে এবং স্বাভাবিকভাবেই ছেলেটি একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং খুব স্বাভাবিক সাধারণ ভঙ্গিতে ছেলেটি নীলাদ্রিবাবুকে সরি বলে, বলে যে আসলে আমার সাথে তো ওকে বাড়িতে কেউ দেখা করতে দেয় না, তাই আমি এখানটা এসেছি ওর সাথে একটু দেখা করতে, কথা বলতে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। মানে ও হিন্দিতে বলে ওর ভাষায়, কিন্তু খুব স্বাভাবিকভাবে কথাটা বলে। ছেলেটা চুল উস্কো খুস্কো ছিল, পরনের জামাটাও খুব একটা পরিষ্কার ছিল না এবং বারবার ও এদিক ওদিক তাকাচ্ছিল এবং কারোর মাথায় হাত বোলালে তার হাতের ভঙ্গিটা যেরকম হবে ছেলেটি বারবার সেরকম করে ওর পাশে মনে হচ্ছে যেন কারোর মাথায়ও হাত বোলাচ্ছে। যথারীতি ওখানে ও ছাড়া আর কেউ ছিল না। এটা দেখে নীলাদ্রিবাবুর একটু মানে অস্বাভাবিক লাগে বিষয়টা, এবং আগের দিন ওই গ্রামের যে লোকটা ওনাকে এই কথাগুলো বলেছিল সেই কথার সাথে কিন্তু একদম হুবহু মিলে যায় এবং উনি বুঝতে পারে যে ছেলেটি ওই বাড়ির ছেলেটাই। তো তখন নীলাদ্রিবাবু বলে যে না না ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তখন ছেলেটা বারবার এদিক ওদিক তাকাচ্ছে এবং তখন নীলাদ্রিবাবু ভাবলো যে ঠিক আছে, ওকে ওর মতো ছেড়ে দিই। এবং যখন উনি টার্ন নিয়ে ঘরে ঢুকতে যাবে, তো সেই সময় ছেলেটি পিছন থেকে নীলাদ্রিবাবুকে ডাকে এবং ডেকে বলে যে আপনি যদি কিছু মনে না করেন এক গ্লাস জল দেবেন, ওর খুব জল তেষ্টা পেয়েছে। এটা শুনে না ওনার খুব অবাক লাগে এবং ছেলেটা না কথাগুলো যে বলছিল সেটা কিন্তু ভীষণ রকমভাবে একদম স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল। মানে ও যখন কথাগুলো বলছে তখন মনে হচ্ছে না যে ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে বা ও এমন কিছু করছে যেটা বাস্তবে এক্সিস্টই করে না। ওর কথাগুলো এতটাই নর্মাল ছিল এবং এতটাই ভদ্র সভ্যভাবে বলছে। ওর যে কোনো মানসিক সমস্যা আছে সেটা কিন্তু ওর কথাবার্তায় একেবারেই ফুটে উঠছে না। তো ওনাকে যখন বলেছেন নীলাদ্রিবাবু বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি জলটা নিয়ে আসছি। তো তখন উনি ভাবলেন যে না ছেলেটাকে তাহলে ঘরে আসতে বলি। তো তখন উনি ছেলেটাকে ঘরে আসার জন্য বলে না না আমি আর ঘরে যাব না, আর আমি না হয় ঘরে যেতে পারবো, ও তো আর ঘরে যেতে পারবে না, তো যদি জলটা খুব সম্ভব হয় তাহলে এখানেই নিয়ে আসুন। তো নীলাদ্রিবাবু বুঝতে পারলো যে ও মিন করতে চাইছে যে ওর পাশে কেউ একজন রয়েছে এবং সেও জলটা খাবে। তো উনি আর দেরি করেন না, উনি ঘরে ঢুকে ওনার যে কাচের গ্লাস ছিল সেই কাচের গ্লাসে করে এক গ্লাস জল, কাচের গ্লাসটা যে মিডিয়াম হাইটের একটা কাচের গ্লাস, এবং গ্লাসটায় ভর্তি করে উনি জল নিয়ে ছেলেটাকে দেন এবং ছেলেটাকে দেওয়ার পরে ছেলেটা দুঢোক জলটা খায় এবং ওই যে বললাম যে পাশে একটা পরিত্যক্ত কুয়ো ছিল, যে কুয়োটা মানে জল ছিল না, বোজানোই ছিল, তো সেই কুয়োর যে সামনেটা, তো সেইটার উপরে ও জলের গ্লাসটা রেখেছে এবং ও না মানে বিড়বিড় করে ছেলেটা কিছু একটা বলছে কাউকে, মনে হচ্ছে যেন ওর পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে সত্যি সত্যি এবং তাকে কিছু একটা বলছে। এবং এটা দেখে নীলাদ্রিবাবু খুব মানে অবাক লাগে যে ছেলেটা এরকম আচরণ করছে, ছেলেটাকে দেখে তো
মানে সেটার কথাবার্তার মধ্যে একটা শিক্ষা, একটা সংস্কারের ছাপ রয়েছে, কিন্তু ও এরকম অস্বাভাবিক আচরণ করছে, এটা দেখে কিন্তু ওনারও একটু খারাপই লাগে যে একটা ছেলে এত সুন্দর, সে এরকম আচরণ করছে হঠাৎ করে। তো উনিও মনে মনে ভাবতে থাকে যে বাড়ির লোক যদি এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি না করতো, তাহলে আজকে মেয়েটাও বেঁচে থাকতো, ছেলেটাও স্বাভাবিক থাকতো। তো ইন দ্য মিন টাইম মানে কারোর 2-4 জনের রাস্তা দিয়ে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং উনি বুঝতে পারে যে ওই ছেলেটাকে খোঁজার জন্য ছেলেটার বাড়ি থেকে লোকজন বেরিয়েছে। এবার ছেলেটা কী করতো, দিনের বেলা, রাতের বেলা, ভোর রাতে ও কিন্তু যে কোনো সময়, মানে সবসময়ও বাইরে বেরিয়ে যেতে চাইতো, কিন্তু সবসময় তো ও বাড়ি থেকে বেরোতে পারতো না, কারণ ওকে বাড়িতে মোটামুটি নজরবন্দি করে রাখা হতো। কিন্তু যখনই ও সুযোগ পেত বাইরে বেরিয়ে যেত। তো বুঝতে পারছে যে রাস্তায় লোকজন ওকে খোঁজাখুঁজি করছে, আর ও মেইনলি ওখানে একটা গাছ ছিল, একটা বট গাছ মতো ছিল, তারপরে ওর পাশে একটা চায়ের দোকান মতো ছিল, ওই জায়গাতেই কিন্তু ছেলেটা বেশিরভাগ থাকতো। তো সেই জন্য ওই ছেলেটার বাড়ির লোকেরা ওই দিকগুলোতেই বেশি করে ওর খোঁজ করার জন্য মানে আর কি হাঁকছে। তো একবার নীলাদ্রিবাবুর মনে হলো যে লোকগুলোকে বলবো যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে ভাবলো যে না, ছেলেটা খুব মানে মনে হচ্ছে না ও শান্তিতে ওখানে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলছে, এবং ওই গুজগুজ করে ছেলেটা কথা বলে যাচ্ছে। এবং এরপরে ছেলেটার কানেও যখন আসে যে ওর বাড়ির লোক ওকে খুঁজতে এসেছে, তখন না ও মনে হলো যে না, আবার ওর সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং তার মাথায় হাত বোলাচ্ছে, এবং ছেলেটা বলছে যে আমাকে ওরা আবার ধরতে এসেছে, আবার আমাকে ওরা বাড়িতে নিয়ে যাবে। তো আমি আজকে মনে হয় আমাকে এখনই উঠে পড়তে হবে, তো তুমি একটু জল খেয়ে নাও, আর ভালো করে কিন্তু রাতে ঘুমোবে, হ্যাঁ, আবার আমাদের কিছুক্ষণ পরে দেখা হবে, তুমি কিন্তু ভালো করে ঘুমোবে। এবং এটা এমন করে বলছে, মানে মনেই হবে না যে ও শূন্যে কারোর সাথে কথা বলছে, বা ওর পাশে যে আদৌ কোনো মানুষ নেই সেটা একদমই মনে হবে না। যাই হোক, এবং এই কথাটা যখন বলে, তারপরে একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী এই জ্ঞাতিবাবু হয়েছিলেন। তো সেই দৃশ্যটা কি ছিল? জ্ঞাতিবাবু দেখছেন যে গ্লাসটা ও হাতে করে ধরল ছেলেটা, এবং ওখানে নীলাদ্রিবাবু এবং ওই ছেলেটি ছাড়া ওইখানটা আর কেউ নেই। উনি দেখছেন যে ছেলেটা হাতে করে গ্লাসটা ধরল এবং একটু উঁচুতে করলো হাতটাকে। ওনার চোখের সামনে উনি লিখেছেন যে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল, এতটা আমি ভয় পেয়ে যাই, এবং এরকম একটা অভাবনীয় দৃশ্য যে আমি কোনোদিনও দেখতে পারি সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। উনি দেখছেন যে গ্লাসটা ছেলেটা হাতে ধরে রয়েছে, যেহেতু কাচের গ্লাস, তো বাইরে থেকে দেখা যাচ্ছে, এবং নীলাদ্রিবাবু দেখছেন যে জলটা আস্তে 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 ওই গ্লাস থেকে কমে যাচ্ছে, অ্যাজ সাচ যেন কেউ জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছে। কারণ ছেলেটাকে যখন জলের গ্লাসটা নীলাদ্রিবাবু দিয়েছিলেন, তখন কিন্তু ছেলেটা মাত্র 2 ঢোকই জল খেয়েছিল। ও জল খাওয়ার পরেও কিন্তু গ্লাসে অনেকটা জল ছিল, কারণ নীলাদ্রিবাবু জলের গ্লাসটা পুরো ভরে দিয়েছিল। এবং উনি দেখেন জলটা সামান্য আর গ্লাসে রইল, এবং ছেলেটা কী করলো, গ্লাসটা নীলাদ্রিবাবুর হাতে সরাসরি দিল, এবং ওখান থেকে ও বেরিয়ে গেল। এবং ছেলেটা যখন বেরিয়ে গেল, ঠিক তারপরেই ওর পাশে একটা গাছ ছিল, ঠিক আছে, একটা আমলকি গাছ ছিল। তো সেই গাছটার মধ্যে একটা মানে একটা 2-4টে ডালে মনে হলো যেন পাখি উড়ে গেলে, কোনো 2-4টে 5-6টা পাখি উড়ে গেলে যেরকম একটা ঝটাপটি হয় গাছের ডালের মধ্যে, এক্স্যাক্ট সেরকম একটা আওয়াজ হলো। কিন্তু সেই সময় বাইরে কোনো হাওয়া ছিল না, এবং ওখানে আরও 2-4টে গাছপালা ছিল, সেই গাছেও কিন্তু কোনো রকম কোনো ডালপালা নড়া সরা কিছুই হয়নি, শুধুমাত্র ওই গাছটাতেই হলো। এবং সেটাও কখন হলো, যখন ওই ছেলেটা ওখান থেকে বেরিয়ে গেল। এবং এই জিনিসটা মানে হলো, এবং উনি না মানে পুরো বিষয়টা এতটা হতচকিত হয়ে যান, এবং নিজের চোখে ওই জলটা কমে যাওয়া দেখে উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এবং উনি ইমেলে এটা স্পষ্ট লিখেছেন যে যদি এই ঘটনাটা ওনাকে ওই সময় কেউ বলতো যে আমি একটা এরকম জিনিস দেখেছি, উনি লিখেছেন যে আমি ডেফিনেটলি বিশ্বাস করতাম না। আমার মনে হতো যে যে আমাকে ঘটনাটা বলছে নয় সে মিথ্যে কথা বলছে, আদারওয়াইজ সে হয়তো ভুল দেখেছে। কিন্তু ওখানে আমি আর ওই ছেলেটি ছাড়া কেউ ছিল না, কিন্তু ছেলেটা এমন আচরণ করছিল, কারোর মাথায় হাত বোলাচ্ছিল, এবং কাউকে জড়িয়ে ধরলে যেরকমভাবে মানুষ একটা মানে হাতের যেরকম একটা পশ্চার থাকে, ঠিক সেরকম পশ্চারে কিন্তু ছেলেটা তার আগে দাঁড়িয়েছিল। মানে এটা
কোনোভাবেই অস্বীকার করা যায় না যে ছেলেটার সাথে যে কেউ একজন ছিল এবং সেই যে ওই জলটা খেয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই পুরো জিনিসটা দেখে উনি হতভম্বের মতো মিনিট 10 ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং দাঁড়িয়ে থেকে উনি দেখার চেষ্টা করেন যে আরও অন্যান্য গাছে কোনো আলোড়ন হচ্ছে কিনা। এবং ওই যে মনে হলো যে মুহূর্তের জন্য, মানে কত হবে 3-4 সেকেন্ড হয়তো ওই গাছের ডালপালাগুলো হুট করে নড়ে উঠল, বাট তারপরে কিন্তু আবার সব কিছু শান্ত হয়ে গেল। উনি বুঝতে পারছে যে সামনের যে ওদের রাস্তা রয়েছে সেইখানে ওই লোকগুলো ছেলেটাকে নিয়ে যাচ্ছে এবং এত কিছু হচ্ছে, বাট উনি পুরো বিষয়টাতে এতটাই স্তম্ভিত হয়ে যান যে উনি এটা বিশ্বাস করতে বাধ্য হন যে কিছু তো ব্যাপার আছে। এই যে ছেলেটা যে এরকম আচরণ করছে, মেয়েটির আত্মা হোক বা যাই হোক না কেন, কিছু তো আছে, কিছু তো এক্সিস্ট করছে, না হলে এরকমভাবে ছেলেটা রিয়াক্ট করছে কি করে। এটা ওনার কাছে প্রচণ্ড রকমভাবে অবাক লাগে। তো উনি তখন কি করলেন, উনি ঘরে চলে এলেন এবং আসার পরে ওনার সারা রাত উনি দু চোখের পাতা এক করতে পারলেন না এবং উনি ভাবছেন যে উনি কি গ্রামের মহল্লার মধ্যে কাউকে কি কথাটা জানাবেন যে উনি নিজের চোখে এরকম কিছু একটা দেখলেন। এবার উনি ভাবলেন যে না, উনি এই কথা কাউকে বলবেন না, কিন্তু মহল্লার মধ্যে কয়েকজনের থেকে উনি জিজ্ঞেস করবেন যে তারা এরকম কেউ কিছু কখনো দেখেছে কিনা। তো উনি মানে একটা লোককে সাথে কথা বলেন এবং সে বলে যে আমি দেখিনি, কিন্তু আমার বউ একবার দেখেছে। সেটা হচ্ছে যে ওই ছেলেটা নাকি যখন একবার প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে ঘটনাটা ঘটেছে তার দিন 20-25 পরই। তো ওই সময় যখন ছেলেটা ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে মেয়েটার বাড়ি থেকে একটু দূরে আর কি, তো সেই সময় ওনার স্ত্রী, মানে ওই যে লোকটা আর কি কথাটা বলেছে, তার স্ত্রী ওখান দিয়ে পাস করছিল। তো সে দেখে যে ছেলেটা ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে, প্রচণ্ড কাঁদছে এবং ছেলেটার সামনে তো আর মানে উনি যায়নি, কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছে। তো তখন কিছুক্ষণ পরে দেখে যে ছেলেটার জামার কাছটা, মানে কাঁধের দিকটা, মানে কীরকম যেন জামাটা নিজে থেকেই না কীরকমটা টান টান হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওর কাঁধটা কেউ ধরেছে। এবং ছেলেটার আশপাশে মানে কেউ নেই, মানে সেরকম করে কোনো মহিলা অতটা কাছে নেই, কিন্তু ছেলেটার কাছ থেকে না ওই মানে পায়ের যে নুপুর পরা বা চুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছিল। এবং কিছুক্ষণ পরেই ছেলেটা হঠাৎ করেই, মানে একজনকে কাউকে দেখলে যদি খুব আনন্দ হয়, খুব খুশি হয়, যেরকম একটা তার চোখ মুখ হবে, তার মুখে একটা হাসি ফুটে উঠবে, তো ছেলেটা মনে হলো যেন ওর হাতটা কারো মানে শূন্যে দিল এবং এমন একটা ভাব করলো যেন ওর হাতটা কেউ যেন শূন্য থেকে কেউ যেন ওকে ধরলো। এবং ছেলেটা উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে ও যেন কারো দুই হাতে হাত রেখে কথা বলছে, কিন্তু কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছেলেটার আশপাশ থেকে চুড়ির আওয়াজ, তারপরে পায়ের নুপুরের আওয়াজ রীতিমতো পাওয়া যায়। এবং এটা দেখে মানে ওই মহিলা ছাড়া ওনার সাথে আর একজন ছিল, তারা দুজনেই খুব অবাক হয়ে যায় যে ছেলেটার কাঁধের কাছটা দেখে মনে হলো যেন ওর কাঁধটা কেউ হাত দিয়েছে, ও হাত দুটো শূন্যে দিল, মনে হচ্ছে যেন ওর হাত দুটো কেউ ধরে রেখেছে। এই বিষয়টা ওদের নিজেদেরও খুব অবাক লাগে এবং মনে হয় যেন সত্যি সত্যি ওর কাছে কেউ এসেছে। এবং ওই এসেছে মনে হওয়ার পরেই কিন্তু ছেলেটার কান্নাকাটি থেমে যায় এবং ছেলেটি বেশ একটু প্রসন্ন হয় এবং তারপরে ছেলেটি নিজের বাড়ির দিকে কিছুক্ষণ পরে চলে যায়। এবং ওর এই আচার আচরণ হাবভাব দেখে মোটামুটি গ্রামের সবাই বুঝতে পারে যে ছেলেটির হয়তো মানসিক ভারসাম্য চলে গেছে, বাট কেউ কেউ কিন্তু এটা অনেক ক্ষেত্রেই আন্দাজ করেছে যে এটা হয়তো পুরোপুরি মানসিক ভারসাম্য চলে যাওয়ার বিষয় নয়, সত্যি হয়তো ওর আশেপাশে মেয়েটি আছে, হয়তো সূক্ষ্মদেহে বিদেহী আত্মা হিসেবেই আছে। যাই হোক, তো এটা যখন উনি শোনে জ্ঞাতিবাবু, উনি কিন্তু আর নিজের এক্সপিরিয়েন্সটা বলেন না, ভাবলো যে আবার এটা নিয়ে গ্রামে মানে ওই মহল্লাতে আর কি যা হয় আর কি, একটা বিষয়ে কথা যদি কারোর মুখ থেকে শোনা যায় তারপর সেই কথাটা চারিদিকে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে পড়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত কিছু চিন্তা করে উনি আর এই কথাটা বলেনি যে উনি কি দেখেছে। এরপরে এদিকে তো ছেলেটার বিয়ের জন্য ছেলেটির বাড়ি থেকে তোড়জোড় ওই যে বললাম শুরু করে দিয়েছিল এবং ছেলেটি বারবার আর কি বলতে থাকে, মানে ওনার বাড়ির সামনে দিয়েও আর কি চিৎকার চেঁচামেচি করতে করতে ছেলেটা মানে ওকে নিয়ে যাচ্ছে 2-3 দিন পরে আর কি এরকম হয়েছে যে তোমরা আমার বিয়ে দিও না, আর একটা সর্বনাশ করো না, এরকম বারবার বলছে। এবং যত এই জিনিসগুলো উনি দেখছিলেন, নীহাদ্রিবাবুর
মানে কোনোদিনও এরকম কখনো ফিল হয় না। উনি যেন মনে মনে ধরেই নিয়েছিলেন, মানে ওনার মন বারবার ওনাকে বলছিল যে একটা হয়তো খুব খারাপ কিছু ঘটতে চলেছে। এবং ওনার বারবার মনে হচ্ছিল যে কেন আমি এরকম ভাবছি, যে ছেলেটা একটা জোয়ান ছেলে, হ্যাঁ অবশ্যই কষ্ট হয়েছে, ওর যাকে ভালোবাসত ওর প্রেমিকা সে ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু বারবারই ওনার মনে হচ্ছিল যে এই যে বাড়ির লোকেরা ছেলেটাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা হয়তো খুব খারাপ একটা কিছু হতে পারে। বাট উনি তো ওখানে কাজের জন্য গেছেন, আর ছেলেটির বাড়ির লোক একদম মানে ডিটারমাইন্ড ছিল যে ছেলের বিয়ে দেবেই দেবে। যাই হোক, তো এই করতে করতে যখন বিয়ে আর একদিন বাকি, মানে জাস্ট কালকে বিয়ে, তার আগের দিন ভোরের কথা আমি বলছি। ভোরবেলা নীলাদ্রিবাবুর একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়। মানে ভোর হয়েছে, মানে তখনও ভোর রাত, তখনও কিন্তু দিনের আলো ফোটেনি। তো ভোর রাত ওনার মনে হলো ওনার বাড়ির পিছনের জায়গা থেকে একটা আওয়াজ আসছে। তো যথারীতি ওনার ঘুমটা ভেঙে যায়। যেহেতু উনি একা ঘরে থাকতেন, তো উনি খুব মানে একটু শব্দ হলেই ওনার ঘুমটা ভেঙে যেত, কারণ উনি খুব কনসাস হয়ে যেতেন। তো ওনার সেদিনও ঘুমটা ভেঙে গেল এবং উনি প্রথমেই ঘর থেকে বেরোননি। ওনার ঘরের জানলাটা খুলে উনি যখন পিছনের দিকটা দেখছেন, উনি স্পষ্ট দেখতে পান যে ওই ছেলেটা, ওই যে বললাম কুয়োটা রয়েছে, ওই কুয়োটার সামনে এসে দাঁড়িয়ে মানে কারোর সাথে কিছু একটা কথা বলছে, এবং ছেলেটার গায়ে একটা লাল রঙের বেশ সুন্দর কাজ করা একটা শেরওয়ানি টাইপ পরে রয়েছে ছেলেটা। তো এটা দেখে না উনি একটু অবাক হন, কারণ উনি শুনেছিলেন যে ছেলেটার বিয়ে 1-2 দিনের ভিতরে, মানে এক্স্যাক্ট কবে বিয়ে সেটা উনি জানতেন না, বাট আজকালের মধ্যেই যে বিয়ে সেটা উনি বুঝতে পেরেছেন। এবার উনি ভাবলেন যে ছেলেটা হয়তো মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে আসে, তো হয়তো ছেলেটার আজকে বিয়ে, হয়তো ওর বিয়ের কোনো রিচুয়াল চলছে, তো সেই জন্যই হয়তো ছেলেটা এরকম বেশি এসেছে। তো ভাবছি যে এত ভোর রাতেও বাড়ি থেকে বেরোলো কী করুক, ওর বাড়িতে নিশ্চয়ই আত্মীয় স্বজন আসছে, লোকজন আছে। যাই হোক, এবং উনি যখন একটু ভালো করে খেয়াল করেন, উনি দেখেন যে ছেলেটার হাতে কিছু একটা রয়েছে। এবার যেহেতু মানে আলো বলতে ওখানে তো কোনো জোরালো আলো ছিল না, তো পাশে একটা রাস্তা ছিল, তো সেই রাস্তার যেটুকু আলো এসে ওই জায়গাটা পড়ছে। এবং তারপরে উনি যখন খুব ভালো করে লক্ষ্য করেন, উনি দেখলেন যে ছেলেটির হাতে একটা বেশ জমকালো বিয়ের শাড়ি বা লেহেঙ্গা যেরকম হয়, সেটা শাড়ি না লেহেঙ্গা সেটা এক্স্যাক্ট উনি বুঝতে পারেননি, বাট শাড়ি মানে বিয়েরই একটি বস্ত্র, মানে খুব সম্ভব সেটা একটা মেয়েদের আর কি, শাড়ি হোক বা লেহেঙ্গা হোক, সেরকম একটা মেয়েদের বিয়ের জিনিস, বিয়ের বস্ত্র আর কি। এবং তাছাড়া হাতে একটা ছোট কৌটো মতো কিছু একটা রয়েছে ছেলেটার হাতে, এবং ছেলেটা কন্টিনিউয়াস কারোর সাথে যেন কথা বলছে, বাট যথারীতি ওখানে ছেলেটি ছাড়া আর কেউ নেই। এবং ছেলেটি কখনো কাঁদছে, কখনো হাসছে, এবং মনে হচ্ছে যেন জড়িয়ে ধরছে বারবার, এবং ওই শাড়িটা আর ওই কৌটোটাকে খুব যত্ন করে ওই পাশের কুয়োর ওখানটা রেখেছে। এবার নীলাদ্রিবাবু ভাবছে যে কি ব্যাপার, এই ছেলেটার সাথে বিয়ে দেবে কি করে, মানে ছেলেটা যখন মেয়ের বাড়িতে যাবে বিয়ে করতে, তখনই তো ওর এরকম অস্বাভাবিক আচরণ থেকে মেয়ের বাড়ির লোক তো বুঝেই যাবে যে ছেলেটা স্বাভাবিক নয়। যাই হোক, তো এরপরে উনি বুঝতে পারছে যে রাস্তাঘাটে আবার লোকজন এদিক ওদিক করছে, ছেলেটাকে খুঁজতে এসেছে। এবং খুঁজতে খুঁজতে ওরা যখন মানে বুঝতে পারে যে এই দিকটাতেও থাকতে পারে, তো তখন না ওনার বাড়ির কড়া নেড়েছে, মানে ইয়ে করেছে, দরজা ঠকঠক করেছে, এবং উনি যেহেতু জেগেই ছিলেন ততক্ষণে সামান্য একটু ভোরের আলো ফুটেছে। তো তখন বলছে যে মনে হচ্ছে এইখানটা এসেছে, তো আপনি এই জায়গাটা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার বাড়ির যে পিছনের জায়গাটা সেটা কিন্তু খোলা ছিল, সেখানে ছোট একটা ব্যারিকেড মতো করা ছিল, ওরকম কোনো বড় উঁচু পাঁচিল সেরকম কিন্তু কিছু ছিল না, তো সেই জন্য ছেলেটা সহজেই টপকে চলে আসতো। এবার উনি তখন ইচ্ছে করি আর কি উনি বিষয়টা চেপে গেলেন। উনি বলেন যে না না, আমি তো জানি না, আমি তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার মনে হয় না আমার এই বাড়ির এদিকে বা পিছনের দিকে কেউ আছে। যাই হোক, কিন্তু ছেলেটা যেহেতু কান্নাকাটি করছিল, হাসছিল, কথা বলছিল, তো ওর বাড়ির লোকেরা বুঝতে পারে যে ও এখানে আছে। তো তখন ওরা বলে যে না না এখানেই আছে। তো তখন ওর বাড়ির লোক মানে 3-4 জন এরকম হবে, আর নীলাদ্রিবাবু ওরা ওই কুয়োর কাছটায় গেছে, এবং ওরা তো দূর থেকেই দেখেছে যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবং তখন ছেলেটা যখন দেখছে যে ওর বাড়ির লোক একদম দাঁড়িয়ে রয়েছে এবং একটু বেশ রেগেই গেছে ওর উপরে, যে কালকে বিয়ে আজকেও এরকমও পাগলামো করছে, এবং ওকে বারবার বলছে যে তোর সাথে খুব সুন্দরী মেয়ের বিয়ে ঠিক করেছি, তুই এরকম পাগলামো করিস না, তাহলে কিন্তু তোর বিয়েটা হবে না, এরকম কথা বলছে। তো তখন না মানে ছেলেটাকে এতদিন
যতবারই আর কি নীলাদ্রিবাবু দেখেছি খুব শান্তশিষ্ট একটা ভঙ্গিতেই দেখেছে। তো সেই সময় ছেলেটা প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে যে আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করুন, তোমরা একটা অঘটন ঘটিয়েছো, এবার আর একটা অঘটন দেখে নাও। এই বলে ছেলেটা কি করে, ওই বিয়ে তখন উনি পরিষ্কার দেখে যে একটা মেয়েদের বিয়ের যে বস্ত্রগুলো হয়, তো সেই বিয়ের জিনিস দিয়েছে এবং ওই যে কৌটোটা হাতে ছিল সেটা ছিল অ্যাকচুয়ালি সিঁদুরের কৌটো। এবং ওই কুয়োর ওখানেই ছেলেটা, মানে সবাই ছিল, মানে ওখানে প্রায় 7-8 জন মতো ছিল, নীলাদ্রিবাবু নিজেও ছিলেন। উনি দেখে যে ছেলেটা হাতে করে কৌটোটা খুলে সিঁদুর তুলল এবং শূন্যে, মানে ওর কাছে মনে হচ্ছে যেন, ওর ভাবভঙ্গি দেখে মনে হবে যেন ওর অপোজিটে কেউ দাঁড়িয়ে রয়েছে, তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছে। এবং অদ্ভুতভাবে এটা ওখানে যে কজন ছিল সবাই দেখেছে, ওই যে ও সিঁথিতে সিঁদুরটা পরাচ্ছে মনে হচ্ছে যেন শূন্যে সিঁদুরটা ভাসছে। ওরা কিন্তু কোনো শরীর বা কোনো মানুষ কিছু দেখতে পাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে ছেলেটা সিঁদুরটা দিল এবং পুরো শূন্যে যেন চওড়া করে সিঁদুরটা লেগে রইল। এবং তারপরে মুহূর্তের মধ্যে ওই সিঁদুর এবং সব কিছু যেন ভ্যানিশ হয়ে গেল এবং একটা ঠান্ডা হাওয়া মনে হলো যেন সবার শরীরের পাশ দিয়ে বয়ে গেল। এবং যে মুহূর্তেই ঠান্ডা হাওয়াটা বয়ে গেল, ছেলেটা জোরে চিৎকার করে ওঠে এবং ওখান থেকে, মানে ছেলেটা প্রাণপণ দৌড় দিয়েছে। এবং দৌড় দিয়েছে তখন মোটামুটি একটা হালকা হালকা ভোরের আলো ফুটে গেছে এবং ও দৌড় দেয়, ওকে তো বাড়ির দিকে দৌড় দেয় না, ওদের ওখানে একটা বেশ বড় ক্ষেত রয়েছে, তো সেই গমের ক্ষেতের দিকে ছেলেটা দৌড় দেয় এবং ওর পিছন পিছন ওর বাড়ির লোকেরাও দৌড়েছে। এবার নীলাদ্রিবাবু মানে ওদেরকে বোঝানোর চেষ্টা করছে যে দেখুন, ওকে একটু নিজের মতো ছেড়ে দিন, ওর যখন কোনো অসুবিধে হচ্ছে আপনারা কেন ওর ট্রিটমেন্ট করাননি, ওর তো ট্রিটমেন্টের দরকার ছিল। তো তখন বলছে আপনি বাবু বুঝবেন না, ও এরকমই করছে, সব এই মেয়েটার জন্য হয়েছে, মেয়েটাই ওকে নিশ্চয়ই কিছু করে গেছে, নিশ্চয়ই ওরা কোনো জাদু টোনা করেছে, তার জন্য এরকম হচ্ছে। তোর পিছন পিছন দৌড়েছে এবং নীলাদ্রিবাবুর মানে ছেলেটার প্রতি একটা অদ্ভুত মায়া পড়ে গেছিলো, তো উনিও তখন পিছন পিছন যায় এবং সবাই গিয়ে যখন ওই গম ক্ষেতের মধ্যে ঢোকে, মানে প্রথমে তোর বাড়ির লোকই যায়, ছেলেটাকে কিন্তু অদ্ভুতভাবে, মানে ছেলেটা ওই গম খেতে পৌঁছানো হয়তো মিনিট 2-3-এর মধ্যে এরাও পৌঁছে যায়, কিন্তু 2-3 মিনিটের মধ্যে কি হলো কেউ জানে না, ছেলেটাকে কিন্তু মৃত অবস্থায় পাওয়া যায়, মানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। এবং ওকে যখন তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা ওকে বলে মৃত। এবং কজটা যেটা বলেছিল যে মৃত্যুর কারণ হিসেবে বলে যে কার্ডিয়াক ফেলিওর। বাট কী করে যে একটা জোয়ান ছেলে এরকমভাবে মারা গেল এবং কী করে ওর হার্ট ফেল করলো সেটা কিন্তু আজও অজানা। এবং পরে গ্রামের লোকেরা বুঝতে পারে ওই যে ঘটনাগুলো ঘটতো এগুলো কিন্তু রিয়েল ছিল এবং সত্যি, যেহেতু ওদের ভালোবাসাটা প্রচণ্ড পিওর ছিল, মেয়েটি কিন্তু মৃত্যুর পরও মানে ওর ছেলেটির প্রতি ভালোবাসা একই রকম ছিল এবং ও বিদেহী হয়ে কিন্তু সত্যিই সেটার সাথে দেখা করতে হতো, এর মধ্যে কিন্তু কোনো ভুল ছিল না। এবং ছেলেটির বাবা মা ওর জোর করে বিয়ে দিতে যাওয়ার জন্যই হয়তো এত বড় একটা অঘটন ঘটতো। যদি ছেলেটার বিয়েটা জোর করে অ্যাটলিস্ট না দিত তাহলে হয়তো ছেলেটা অ্যাটলিস্ট বেঁচে থাকতো। যাই হোক, এই একটা ভুলের জন্য দুটো প্রাণ কিভাবে চলে গেল। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।